ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথম যে কয়েকটি দাবি উঠেছে তার মধ্যে একটি দাবি হচ্ছে সংবিধান সংস্কারের। কেউ কেউ বলছেন যে আমাদের সংবিধানটি পুরো করেই নতুন করে লিখতে হবে, কেউ কেউ বলছেন যে এটা সংস্কারটা করতে হবে, তবে এই সংবিধান আমাদের চলবে না সেটি প্রায় নিশ্চিত। এই সংবিধান সংস্কারে একটি কমিশন গঠন করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের গঠন করা এই কমিশনের প্রধান প্রফেসর আলী রিয়াজ আজকে আমাদের সঙ্গে রয়েছেন। সেই প্রফেসর আলী রিয়াজের সঙ্গে আমরা সংবিধান সংস্কার, বাংলাদেশের সংস্কারের প্রয়োজনীয়তা এবং সংবিধানের নানাগুলি বিষয় নিয়ে কথা আমরা বলবো। স্যার, আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। প্রফেসর আলী রিয়াজ আমার সরাসরি শিক্ষক, আমার মতো আরও অনেকেরই, আমরা যারা গণযোগাযোগ সাংবাদিকতা আছি তাদের মধ্যে শিক্ষক, যদিও তিনি এখন ইলিনয় স্টেট ইউনিভার্সিটিতে রাষ্ট্রবিজ্ঞান পড়াচ্ছেন। তো রাষ্ট্রবিজ্ঞানী গণমাধ্যম বিশেষজ্ঞ প্রফেসর আলী রিয়াজ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত এবং কৃতজ্ঞতা। ধন্যবাদ খালেদ। স্যার, আমি প্রথমে যে বিষয়টি জানতে চাইবো যে সেটি হলো যে আপনি সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসাবে দায়িত্ব নেয়ার 3 সপ্তাহ আগে সংবিধান নতুন করে লেখার পক্ষে অবস্থান নিয়েছিলেন। আপনি মানে বক্তব্যই দিয়েছিলেন। এই যে এই অবস্থানটা, এইটা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা এর কাছাকাছি কিছু কিনা? কারণ আপনি যে প্রতিষ্ঠান, স্যার আপনার মনে আছে নিশ্চয়ই, যে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এর অনুষ্ঠানে বক্তব্য দিয়েছিলেন, সেটার আপনি উপদেষ্টা ছিলেন। আপনি সংবিধান বাতিলের পক্ষ নেওয়ায় বা সিজিএস সংবিধানের বাতিলের পক্ষ নেওয়ায় তখন এর প্রতিবাদ করে আবার প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মঞ্জুর আহমেদ চৌধুরী পদত্যাগ করেছিলেন। স্যার, এটারে আপনি কীভাবে দেখেন যে আপনি যে আগেই বলেছিলেন যে সংবিধানটা আপনি নতুন একটা সংবিধান আপনি চান, সেই জায়গাটা থেকে স্যার যদি একটু এখানে 2-3টা বিষয় আছে খালেদ। প্রথম কথা হচ্ছে সংবিধান বিষয়ক যে বক্তব্যটি আপনি উদ্ধৃত করছেন সেটি সিজিএস এর অবস্থান নয়। আপনি প্রেস কনফারেন্সে প্রথম যখন আমি এই বক্তব্যটা বলি তখন খুব সুস্পষ্টভাবে বলেছি এটা আমার ব্যক্তিগত অবস্থা, এবং রাষ্ট্রবিজ্ঞান পড়ানোর সূত্রে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের সংবিধান পর্যালোচনা করার সূত্রে, বোঝার চেষ্টা করার সূত্রে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের সংবিধান যে অবস্থায় আছে, বিশেষত বিদ্যমান যে সংবিধান পঞ্চদশ সংশোধনীর পর সেই সময় যে সংবিধানটা আছে, সেই সংবিধানের মধ্যে আসলে বিভিন্নভাবেই কর্তৃত্ববাদী প্রবণতা শক্তিশালী করার, এবং আমি যেটা 1983 সালে 1993 সালেও বলেছিলাম, সেটা হচ্ছে লিখিতভাবে বলেছি, আমার 2টো বইয়ে 2টো সুস্পষ্ট প্রবন্ধ অধ্যায় আছে, যেখানে আমি বলেছিলাম যে বাংলাদেশে সাংবিধানিক একনায়কত্ব প্রতিষ্ঠার বিষয়ে খুব সুস্পষ্ট। একসময় 83 সালে আমার প্রেডিকশন ছিল যে বাংলাদেশে সাংবিধানিক একনায়কত্ব প্রতিষ্ঠিত হবে, 93 সালে আমি বলেছিলাম। সেই অবস্থান থেকে আমি সেটা ব্যক্তিগতভাবে আমার অবস্থানটা আমি বলেছিলাম। এর বাইরে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে এটা সিজিএস এর অবস্থান নয়, এটা সিজিএস প্রাতিষ্ঠানিকভাবে অবস্থান নয়। কোথায় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখতে পেয়েছেন আমি জানি না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমি ঢাকায় সে সময় একটা বক্তৃতা দিই, সেটা ঢাকার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয়েছিল। এটি একটি সংগঠন থেকে আয়োজিত, এর সঙ্গে সিজিএস এর সম্পর্ক ছিল না। জবান বলে একটি সংগঠন আমাকে আমন্ত্রণ জানিয়েছিল, সেখানে আমি বলেছিলাম যে সংবিধান পুনর্লিখন করার কথা। এটা আমার ব্যক্তিগত অবস্থান। আপনি যদি আজকে আমাকে জিজ্ঞাসা করেন সেক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি এখন কমিশনের দায়িত্ব আছি। আমার বক্তব্যটা ব্যক্তিগত অভিমত আর কমিশনের অবস্থানের মধ্যে একটা 2টো আলাদা জিনিস কিন্তু, এবং তখন আমি দায়িত্ব নেইনি, ফলে এবং দায়িত্ব নেওয়ার কোনো প্রশ্নও ছিল। ফলে আমি আমার ব্যক্তিগত অবস্থানটা বলেছিলাম এই সূত্রে, যে রাষ্ট্রবিজ্ঞান পড়বার সূত্র থেকে আমি যেটা বুঝতে পারি, 2 দশকেরও বেশি সময় ধরে সংবিধান পড়ালেখা করে আমি যেটা বুঝতে পারি যে বাংলাদেশের সংবিধানের মধ্যে এটা আছে। ফলে এর মধ্যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কিছু নাই। কারণ হচ্ছে যে এরপরে কমিশন যখন তৈরি হয়েছে, কারণ শেষ করতে কমিশন যখন তৈরি হয়েছে, কমিশন 9 জনের কমিশন, এটা হচ্ছে 1 নম্বর। কমিশনের দায়িত্ব হচ্ছে অংশীজনদের সাথে কথা বলে তাদের মতামত নিয়ে সেই মতামত প্রতিফলিত করে কমিশনে যারা বিশেষজ্ঞ আছেন তাদের মতামত সংযুক্ত করে সকলের মত সংকলিত করে বিশেষ যে দায়িত্ব দেয়া হয়েছে, কমিশনের তো প্রজ্ঞাপন হয়েছে, সেখানে 2টো দায়িত্ব আছে, সেই দায়িত্ব অনুসারে প্রতিবেদন তৈরি করা। আমরা সেই কাজটি করছি। স্যার, না আপনি এটা
মানে আমি বুঝতে পেরেছি যে স্যার আরেকটু যদি ইলাবোরেট করতে, স্যার আপনি সংস্কার কমিশনের প্রধান, তো স্যার আপনার অবস্থানটা হচ্ছে যে আপনি চান সংবিধান পুনর্লিখিত হোক, আজ থেকে না আরো 30 বছর আগের থেকে, 40 বছর আগের থেকেই স্যার আপনি এটা চান, আপনার লেখায় পড়ায় বলায় সেটি স্পষ্ট। এখন আবার আপনি অংশীজনের কাছ থেকে মতামত নিচ্ছেন, তাদের চাওয়াটাকে স্যার, তাহলে কি স্যার উপসংহার থেকে আপনি সূচনায় কি করে যাবেন স্যার? আপনি তো ডিসিশন আগেই নিয়ে রেখেছেন, ব্যাপারটা অনেকটা এরকম মনে হয় না? না, আমি আগে ডিসিশন নিয়ে রেখিনি, খালি দেখে এটা খুব সিম্পল সাংবাদিক হিসেবে আপনার বোঝার কথা। জি স্যার। সেটা হচ্ছে এই যে আমি ব্যক্তিগতভাবে একটা অবস্থানে, আমার রাষ্ট্রবিজ্ঞানী যদি বলেন, রাষ্ট্রবিজ্ঞান পাঠের অভিজ্ঞতা থেকে যদি বলেন, এটা আমার অবস্থান। এখন যখন আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, সে দায়িত্বটা আমি যখন নিয়েছি, দায়িত্বটার প্রজ্ঞাপনের দুটো বিষয় বলা হয়েছে, তাই তো? জি স্যার। একটা হচ্ছে যে পর্যালোচনা করা, আরেকটা হচ্ছে যে কিছু সুপারিশ দেওয়া সংস্কারের জন্য। এই দায়িত্বটা আমি পালন করছি। এই ক্ষেত্রে শুধু আপনি যদি বলেন যে আমার অবস্থান কি নির্ধারণ করবে, তাহলে বুঝতে হবে যে আপনি এখনো এক কেন্দ্রিক ব্যবস্থা এবং মনে করেন যে সকল ব্যক্তি আসলে এখন কি মনোভাব নিয়ে চলে, তা নয়। যখন কোনো প্রতিষ্ঠান চলে, যখন কোনো কমিশন চলে, যখন কেউ দায়িত্ব নেন, তখন আসলে সকলের মতামত, গণতান্ত্রিক প্রক্রিয়া সকলের মতামতের মধ্য দিয়ে একটা সুপারিশ তৈরি হয়। সেদিক থেকে এই সুপারিশের যে কাজগুলো আমরা করছি, সেগুলো সকলের মতামতের প্রতিফলন। সেই মতামতের মধ্যে কমিশনের 9 জন সদস্য, আমি একজন। এর বাইরে হচ্ছে এ পর্যন্ত, আপনাকে আমি বলি, সংখ্যাগুলি বললে আপনি বুঝতে পারবেন। আমরা যখন ওয়েবসাইটটা শুরু করি তখন থেকে 1.5 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে 50,000 লোক মতামত দিয়েছে। খেয়াল করুন, 50,000 লোক। আমরা একটা জরিপ করেছি বিবিএস এর মাধ্যমে, 46,000 হাউস হোল্ডে সার্ভেটা করা হচ্ছে। এবার সিম্পল ম্যাথ, প্রায় 1 লাখ লোক, তাই তো? এই 1 লাখ লোক, মানে 1 লাখ লোকের মতামত আছে। আমরা সিভিল সোসাইটির অর্গানাইজেশন গুলোর সাথে কথা বলেছি। এর মধ্যে সিভিল সোসাইটি অর্গানাইজেশন সব মিলে টিলে আপনি যদি দেখেন, প্রায় 52টা সংগঠনের প্রতিনিধিরা এসেছিল। আমরা অন্তত পক্ষে 7 জন সংবিধান বিশেষজ্ঞের সাথে কথা বলছি। তো এরকম আমি একটা হিসাব দিতে পারি আপনাকে। এদের মতামত গুলো তো, এরা অংশীজন বাংলাদেশের, তাদের সংবিধানের বিষয়ে তাদের বক্তব্য আছে, তাই তো? এদের এগুলোর থেকেই আসলে একটা সুপারিশমালা তৈরি হবে। এই ধরুন আমাদের কমিশনে অন্য কেউ ওটা যদি মনে করে, ধরুন কথা আমাকে বাদ দিন, কেউ যদি মনে করেন যে তিনি এইরকম করতে হবে বা ওই রকম করতে হবে, সেটাই সিদ্ধান্ত হবে। স্যার এটা পরিষ্কার। আমরা একটু সংবিধানের ভিতরে আসি স্যার। আমরা সংবিধানে থাকা রাষ্ট্রের 4 মূলনীতি, মানে এখন পর্যন্ত সংবিধানে যা আছে, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, এগুলোকে আমরা দেখতে পাচ্ছি যে মুজিববাদের উপকরণ হিসেবে আখ্যা দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। বিজয় দিবসে নাগরিক কমিটির মিছিলে অন্যতম প্রধান স্লোগান ছিল মুজিববাদ মুর্দাবাদ। 72-এর যে 4 মূলনীতি নিয়ে সংস্কার কমিশনের, বা স্যার যদি আমি আপনাকে জানতে চাই যে আপনার অবস্থান, মতামত বা সুপারিশ কি? আমার প্রশ্নটা এই জন্য যে শেখ হাসিনা প্রবর্তিত ফেসিবাদে 15 বছর ধরে সকল প্রতিষ্ঠানগুলি গলা টিপে হত্যা করার ক্ষেত্রে, মানুষ মারার ক্ষেত্রে, এই ভোট চুরির জন্য, দুর্নীতির জন্য এই 4 মূলনীতিকে আসলে কোনোভাবে দায়ী করা যায় কিনা, মানে স্যার আপনি যদি একটু বলতেন। এখানে দুটো প্রশ্ন আছে। আসলে আমরা আপনার প্রশ্ন থেকে একটু ডিসেন্টেঙ্গেল দুটো প্রশ্ন, ঠিক আছে? একটা হচ্ছে যে 4 মূলনীতির কথা বলেছেন বাংলাদেশের সংবিধানে, যা 1972 সালে গণপরিষদের মধ্য দিয়ে লিখিত সংবিধানে অন্তর্ভুক্ত করা। আপনি সেই 4 মূলনীতির কথা বলছেন, তাই তো? জি স্যার। এই যে 4 মূলনীতি 1972 সালে বাংলাদেশের সংবিধানে সংযুক্ত হলো, এর কোনো অতীত ইতিহাস আপনি কি আমাকে বলতে পারেন? মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, যেটা একটা গণযুদ্ধ, যে গণযুদ্ধে সকলে অংশগ্রহণ করেছে, কিংবা ধরুন 1970 সালে নির্বাচন, যেটাকে আওয়ামী লীগ দাবি করে যে তার ম্যান্ডেট বাংলাদেশের সংবিধান লেখার জন্য, সেখানে কি এটা উল্লেখিত ছিল? 1969 সালের আন্দোলন, সেখানে কি এটা উল্লেখিত ছিল না? তাহলে পুরো ব্যাপারটাই হচ্ছে 72 সালে যে সংবিধান তৈরি করা হচ্ছে, যা কার্যত একটি দলের দ্বারা তৈরি হচ্ছে। গণপরিষদে সর্বসাকুল্যে 3 জন ছিলেন যারা আওয়ামী লীগ করতেন না, তাই তো? আওয়ামী লীগ 1970 সালে যে নির্বাচন হয়েছিল, তার ভিত্তিতে এই দাবিতে তার একটা
গণপরিষদ গঠন করে। কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ তো আসলে সকলে অংশগ্রহণ করেছিল, দল মত নির্বিশেষে। এ বিষয়ে তো আপনার মনে আমার মনে কোনো সংশয় থাকার কথা, এটা একটা পিপলস ওয়ার, জনযুদ্ধ ছিল। তো তাদের প্রতিনিধিত্ব কি আপনি মনে করেন 1972 সালে যে গণপরিষদ সেখানে ছিল? ছিল না। তার মানে একটা অপ্রতিনিধিত্বশীল গণপরিষদের মধ্য দিয়ে পূর্বে আলোচিত হয়নি এমন বিষয়কে রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে সংযুক্ত করা হয়েছে। সে সময় ক্ষমতায় যারা ছিলেন তাদের আদর্শ সেটা। তারা তো অন্যদের আদর্শকে নিশ্চয় সংবিধানে যুক্ত করেন, করেছেন কি, করতে পারেন কি করতে। তাহলে যদি কেউ বলেন যে এটা আসলে আওয়ামী লীগের আদর্শ 1972 সালে বাংলাদেশের সংবিধানে যুক্ত করা হয়েছে, আপনি কি ভিন্নমতের জায়গাটা কোথায় বললেন? আমি ভিন্নমতের জায়গাটা দেখতে পাই না। এখন তাহলে এটা দাঁড়াচ্ছে যে রাষ্ট্রীয় মূলনীতির আলোচনা। আসলে এইখানে একটু বলি, তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমাদের প্রথম সংবিধান কোনটা? প্রথম সংবিধান 72 সালে তৈরি হয়নি, প্রথম সংবিধান 1971 সালে তৈরি হয়েছে। সেটা হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র। সেখানে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের কথা বলা হয়েছে, তাই তো? আপনি 72 সালের সংবিধানে তার রেফারেন্স পান কেন? কিন্তু সেটার উল্লেখ নেই কেন? যে প্রথম সংবিধান যেখানে বলা হচ্ছে যে এই কারণে আমরা রাষ্ট্র প্রতিষ্ঠা করছি, রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হওয়ার পর তার সংবিধান যুক্ত করছেন না কেন? এই প্রশ্নটা আমি করতে পারি, আপনি করতে পারেন, নাগরিকরা করতে পারে। ফলে যার আদর্শ নিয়ে যে আলোচনা, এই আলোচনাটা একটু অন্যভাবে করতে হবে, কেবলমাত্র আজকের সংবিধান সংস্কারের বিবেচনায় নয়, রাজনৈতিকভাবে। দ্বিতীয় যে কথাটা বলেছেন যে শেখ হাসিনার 15 বছরের ফ্যাসিবাদ বাংলাদেশে একনায়কতান্ত্রিক ব্যবস্থা অনেকবার ঘটেছে। ব্যক্তি কেন্দ্রিক বা ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র, পার্সোনালিস্টিক অটোক্রেসি 2 বার ঘটেছে। 1975 সালে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সংবিধান বদলে দিয়ে রাতারাতি পুনর্লিখন করে কোন রকম ম্যান্ডেট ছাড়া একদলীয় ব্যবস্থা চালু করেছে। এটা বাংলাদেশের সংবিধানের পুনর্লিখন। তাহলে এইটা, এবং তারই পরবর্তী সময় সেই একই দল যার নাম বাংলাদেশ আওয়ামী লীগ, যার সভানেত্রী ছিলেন শেখ হাসিনা, তারা যখন ক্ষমতায় আসেন 2009 সালে, তারা একই ব্যবস্থা নিলেন। আদর্শের মিলটা বুঝতে পারছেন তো? কানেকশনটা কি বুঝতে পারছি আমরা? আসলে যদি বুঝতে অসুবিধা হয় আমি সাহায্য করতে পারি আপনাদেরকে। সেটা হচ্ছে একটি রাজনৈতিক দলের আদর্শ হচ্ছে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করা। তার জন্য তারা সংবিধান বদলে দেন, পুনর্লিখন করেন। 1975 সালের জানুয়ারি মাসে বাংলাদেশের সংবিধান পুনর্লিখিত হয়েছিল। কথাটা আমি আবার বলি, কারণ হচ্ছে আপনি 1972 সালের প্রণীত সংবিধান এবং 75 সালের জানুয়ারি মাসের পরের সংবিধান এক সংবিধান নয়, একেবারে এক সংবিধান নয়। মর্মবস্তুর দিক থেকে, কাঠামোর দিক থেকে রাষ্ট্র বদলে দেওয়ার সংবিধান। একই ঘটনা ঘটেছে আপনার 2011 সালে পঞ্চদশ সংশোধনী নীতি। তাহলে একটি কানেকশনটা বুঝতে পারছেন কি? জি স্যার। কেন এই ফ্যাসিবাদের কথা আপনি বলছেন, সেটা যে আদর্শ দিয়ে পরিচালিত হয়, সেই আদর্শ 72 থেকে 75 ছিল, সেই আদর্শ আজকেও ছিল। ফলে কানেকশনটা হচ্ছে এই জায়গায়। আদর্শিক ভাবে আওয়ামী লীগের এই অবস্থানটা আছে স্যার। এই জায়গায় হচ্ছে প্রতিষ্ঠান মানুষের বিষয়। স্যার আমি শুধু 2টা জিনিস পরিষ্কার হওয়ার জন্য, একটা হচ্ছে যে সাম্য, মানবিক মর্যাদা বা সামাজিক ন্যায়, মানবিক মর্যাদা এবং মানে ন্যায় বিচারের কথা যেটা বলা হয়েছে, সামাজিক সুবিচারের কথা যেটা বলা হয়েছে, সামাজিক সুবিচারের কথা যেটা বলা হয়েছে, সেইটার থেকে যে 4টা মূলনীতি নেওয়া হয়েছে, গণতন্ত্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এগুলি তো আওয়ামী লীগের ম্যানিফেস্টোতেও ছিল না। আর আমরা কেন, বা এগুলি তো আওয়ামী লীগেরও মূলনীতি না, তো আমরা কেন বলতেছি যে আওয়ামী লীগ তার মূলনীতিটাকে সংবিধানে অনুবাদ করছে? এটা হচ্ছে প্রশ্ন নাম্বার 1। আর প্রশ্ন নাম্বার 2, তাহলে উত্তরটা দিয়ে নিই, সুবিধা। জি স্যার, বলেন স্যার। আপনার কি মনে হয় যে 1972 সালে আওয়ামী লীগ যে সংবিধানটা লিখেছিল, সেই সংবিধানে সে অন্য কারো আদর্শ যুক্ত করে দিয়েছিল? অন্য কেউ কি সে সময় ছিল স্যার? মানে গণপরিষদের মধ্যে এক সুরঞ্জিত সেনগুপ্ত, আওয়ামী লীগ তার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে না? বলুন আবার শুনি একটু। না স্যার, এটা হচ্ছে যে অন্য কেউ বলতে তো এক সুরঞ্জিত সেনগুপ্ত, গণপরিষদের কথা যদি আমরা ধরি। হ্যাঁ, না, 3 জন ছিল। ওই গণপরিষদে আওয়ামী লীগের বাইরে 3 জন ছিল। এবং সুরঞ্জিত সেনগুপ্ত কিন্তু সংবিধানে স্বাক্ষর করেননি, এটাও আমাদের মনে রাখতে হবে। তিনি বলেছিলেন যে এটা তিনি স্বাক্ষর করবেন না, করেনি 72-এর সংবিধানে। কিন্তু প্রশ্নটা সেখানে নয়। প্রশ্নটা হচ্ছে যে আপনি যে বললেন
যে, এবং অনেকে বলেন না, আপনি বলছেন বলে আমি প্রশ্নটার উত্তর দেওয়ার সুযোগ পাচ্ছি, সেটা হচ্ছে যে 72 সালের সংবিধানে এটা এটা তো আওয়ামী লীগের আদর্শ ছিল। তো আওয়ামী লীগের আদর্শ ছিল না, সেটাই তো আমি বলছি, যে আপনি 1970 সালের ম্যান্ডেটকে বিবেচনা করছেন আপনার সংবিধান লেখার, কিন্তু সেখানে আপনি আমাকে বলেন নাই যে আসলে এই এই জিনিস আমি করব। বরঞ্চ 71 সালে গণযুদ্ধের সময় আমরা চুক্তি করেছি, এটা সামাজিক চুক্তি। সামাজিক চুক্তিটা কি? যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার নিশ্চিত করে, এই জন্য আমি রাষ্ট্র প্রতিষ্ঠা করছি। তারপর আপনি হঠাৎ করে 72 সালে এসে আপনাদের মনে হলো যে না, আরো 4টা জিনিস আমাদের কোথাও থেকে আবিষ্কার করতে, ওই 3টা আমরা ফেলে দিচ্ছি। কথাটা আমি বললাম এই কারণে, আপনি বাংলাদেশের সংবিধানটা 72 সালের সংবিধান নিয়ে দেখুন, ওখানে উল্লেখ নেই বাংলাদেশের প্রথম সংবিধানের প্রতিশ্রুতিকে। এটা একদমই ঠিক কথা অস্বীকার করা বলছেন, কিন্তু স্যার সাম্য মানবিক মর্যাদা, সুবিচার, সামাজিক সুবিচার তো ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্রের সাথে সাংঘর্ষিক না। দুটো তো একটা তো সাংঘর্ষিক হওয়ার প্রয়োজন নেই তো। আচ্ছা, সাংঘর্ষিক হওয়ার প্রয়োজন নেই। আপনি বলুন যে আপনি ধরুন 72 সালের সংবিধান তৈরি করা, তারপরে কি একটা গণভোট হয়েছিল? না, হয়নি। আচ্ছা, ঠিক আছে। তার মানে হচ্ছে যে এটা ম্যান্ডেটটা নাই। আসলে ম্যান্ডেটটা, প্রথমত ম্যান্ডেটটা নাই, কারণ 70 সালের যে নির্বাচন, সেই নির্বাচন আসলে পাকিস্তানের সংবিধান করার জন্য। আচ্ছা, তারপরে ভাবলাম যে ঠিক আছে, একটা সংবিধান করার জন্য তো ম্যান্ডেটটা দেওয়া যায়, কিন্তু গণপরিষদের সদস্য কেবলমাত্র পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে ইলেক্টেড মেম্বাররা ছিল না, প্রভিন্সিয়াল অ্যাসেম্বলির মেম্বাররা ছিল। প্রভিন্সিয়াল অ্যাসেম্বলির মেম্বারদেরকে 1970 সালে কি বাংলাদেশের মানুষ সংবিধান লেখার ম্যান্ডেট দিয়েছিল? দেয়নি। তাহলে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে সে ম্যান্ডেট কি অর্জন করলো? মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে শুধুমাত্র কেন আওয়ামী লীগই এই ম্যান্ডেট পাবে? কেন বাংলাদেশের যে অন্য শক্তিগুলো লড়াই করেছে তারা কেন সেই ম্যান্ডেটটা পাবে না? মুক্তিযুদ্ধে যদি আমার ম্যান্ডেট পায়, সেই ম্যান্ডেট তো ন্যাপের আছে, সেই ম্যান্ডেট সিপিবির আছে, সেই ম্যান্ডেট অন্যান্য সংগঠনের আছে, তাই না? তাহলে আপনি স্যার এটা একদম পরিষ্কার আমি বুঝতে পারছি স্যার। এটা এখন পরীক্ষা দিলে স্যার আপনার কাছেও আমি হয়তো ভালো নাম্বারই পাবো, কিন্তু স্যার আপনি আমাকে একটু এইটা বলেন তো স্যার। আচ্ছা স্যার, এইটা আপনি আমাকে একটু বলেন তো স্যার, এই যে 24-এ জুলাই আগস্টে যে আমরা মানে যে আন্দোলনের মধ্যে ছাত্র জনতা, আসলে ছাত্ররা, আমি ছাত্র জনতা বিএনপির এই বয়ানটা বলতে চাই না, ছাত্ররাই আসলে নেতৃত্ব দিয়ে শেখ হাসিনার পতন ঘটালো। ছাত্রদের আত্মত্যাগের ফলেই কিন্তু শেখ হাসিনা পালাইতে বাধ্য হইলো, এবং যারা আওয়ামী লীগের হয়ে অনেক বড় বড় কথা বলতো তাদেরকে আমরা এখন ইন্দুরের গর্তে দেখতে পাচ্ছি। কিন্তু ঘটনা হচ্ছে স্যার, এটার মধ্যে তো আমাদেরও অংশগ্রহণ ছিল, ছোট হইতে পারে, বিএনপির অংশগ্রহণ ছিল, বড় হইতে পারে, ছোট হইতে পারে, অনেকের অংশগ্রহণ করেছিল। কিন্তু উনারা ক্ষমতায় গিয়ে, এই বৈষম্য বিরোধী ক্ষমতায় গিয়ে তারা যে তাদের মতো করেই সংস্কারের কথা বলতেছে, তাদের মতো করেই সংবিধানটাকে চালাইতে বলতেছে, এই ম্যান্ডেট তাদের কে দিল? তারা এই ম্যান্ডেট কই পাইলো? না 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 না, এক্ষেত্রে খালেদ বুঝতে আপনি ভুল করছেন। আমি তো বৈষম্য বিরোধী ছাত্রদের প্রতিনিধি নই। কমিশনে একজন ছাত্র প্রতিনিধি আছে, 9 জনের একজন, তাই না? মানে যদি 10 জন হইতো তাহলে ইজিলি বলতে পারতো অঙ্কটা সহজে 10%, এখন তো 11%, তাই তো? শুধু 11%। আমি যে সংখ্যাগুলি বললাম না, প্রায় 1 লাখের মতো লোক এসে করেছে। এরা কি সবাই কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত? তারা বলছেন যে সংস্কারটা কিরকম করে হবে, কি ধরনের সংস্কার তারা, সংবিধানের বিষয়টা আমি বলতে পারি। আমাদের কাছে যারা কথা বলতে এসছে, যে প্রতিষ্ঠানগুলোর থেকে, আমরা তো সিভিল সোসাইটি অর্গানাইজেশনদের ডেকেছি, তারা এসছেন, বলেছেন। ফলে যেটা হয়েছে, যে আপনি বলছেন যে তারা নির্দেশ দিচ্ছে, আমার কাছে এরকম কোনো নির্দেশ আমি পাই নাই। আমি জানি না আপনি কোথা থেকে পেয়েছেন যে তারা তাদের মতো করে সংস্কার হবে। সংবিধান সংস্কারের ক্ষেত্রে সংবিধান সংস্কার কমিশনের যে ম্যান্ডেট বা আপনি প্রজ্ঞাপন যে আমাদের টার্মস অফ রেফারেন্স, মানে লিগালিস্টিক্যালি স্পিকিং, টার্মস অফ রেফারেন্সটা হচ্ছে খুব সিম্পল। 1 নাম্বার হচ্ছে বাংলাদেশের বিদ্যমান সংবিধান পর্যালোচনা করা, যা করতে গিয়ে আমরা 121টি সংবিধান পর্যালোচনা করেছি। আমাদের গবেষকরা, আমাদের কমিশন সদস্যরা, আমি নিজে, বাংলাদেশও 121টি সংবিধানের সঙ্গে তুলনা করা হয়েছে দেখার জন্য। যেমন ধরুন কি কি বিষয় দেখেছি, বাইক্যামেরাল পার্লামেন্ট আছে কিনা, কারণ অনেকেই বাইক্যামেরাল পার্লামেন্টের কথা বলেছে। এই যে বিশেষ ব্যক্তির প্রতিকৃতি অফিসে স্থাপন করার বিষয় সংবিধানে যুক্ত করা হয়েছিল, এটা পৃথিবীর আর কোথাও আছে কিনা সেটাও আমরা খুঁজে দেখার চেষ্টা করছি, পেরেছে। তাহলে আমাদের কাজ হচ্ছে পর্যালোচনা করা, আমরা করে তার, এবং পর্যালোচনা তো কেবলমাত্র আপনার একটা কাজ, মানে একটা বই পর্যালোচনার মতন তো নয়, একটা সংবিধান একটা জাতির দলিল,
সেটা তৈরি হয় তার ইতিহাসের মধ্য দিয়ে। সেই ঐতিহাসিক পটভূমিকাটা আমাদের বুঝতে হয়েছে, সেটা পর্যালোচনা করেছি। পরের অংশটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে যে আমরা কিছু সুপারিশ দেব। হ্যাঁ, আমরা সুপারিশ দেবো, আমাদের ম্যান্ডেটের বাইরে কিছু নাই। তো সুপারিশটা কি আমরা নিজেরা 9 জন বসে তৈরি করছি? এর মধ্যে একজন ছাত্র সদস্যকে আমাদেরকে বলে দিচ্ছেন না, তা তো হচ্ছে না। আচ্ছা স্যার, আমি প্রশ্নটাকে একটু রিফ্রেশ করি স্যার। এইরকম সংস্কার করতে স্যার, আমি কিন্তু আগেই বলে রাখি, আমার কিন্তু এগুলি আমার প্রশ্ন না স্যার, লোকজন আবার ভুল বোঝে আমার টিকি নাকি ভারতের কাছে বাধা। আমি আপনার এই প্রশ্ন করতেছি দেখা। হাওয়েভার আমি 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 যেটা জানতে চাই স্যার, এইটার জন্য কি আসলে জনগণের ভোট নেয়ার দরকার ছিল? একটা রাজনৈতিক দল যারা খালেদ এইখানে আপনি ভুল করছেন। লেজিটিমেসি, লিগ্যালিটি এবং আপনি যদি বলেন যে ভোটের কথা বলছেন, তো 3টা নির্বাচন দেখেন নাই? দেখছি স্যার, নির্বাচন হয় না। আপনিও দেখেছেন, আমিও দেখেছি, নির্বাচনই হয় না। তাহলে ওই নির্বাচনের ম্যান্ডেট দিয়ে তো শেখ হাসিনা দাবি করেছিলেন যে তিনি বাংলাদেশের সমস্ত কিছু ত্রাতা কর্তা, হোয়াট এভার শি ওয়ান্টেড টু বি। তাহলে আপনি শুধুমাত্র এই যে নির্বাচনের ভোটের কথা বলছেন কেন? বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিসের ভোট আমাকে একটু বলেন তো। 9 মাসের 90-এর গণ আন্দোলন কিসের ভোট আমাকে একটু বলেন তো। এরশাদ সাহেব যদি ওই দিন দাঁড়িয়ে বলতেন, আপনি কি তার সাথে থাকতেন যে না, এটা তো ওনারা তো ভোটের মধ্যে দিয়ে আসেন? শাহাবুদ্দিন সাহেবকে যে ক্ষমতা হস্তান্তর করা হয়েছিল 1990 সালের ডিসেম্বর মাসে, ওটা কিসের ভোট আমাকে একটু বলেন তো। ফলে সবকিছু ভোটের হিসাব করবেন না। কারণ কি জানেন, বৈধতা তৈরি হয় জনগণের আকাঙ্ক্ষা থেকে। সেই আকাঙ্ক্ষার বিভিন্ন রকম প্রকাশ ঘটে। একটা হচ্ছে নির্বাচন। যখন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া থাকে, তখন একটা নির্বাচন হয়, তার মধ্যে দিয়ে আকাঙ্ক্ষার প্রকাশ ঘটে। তখন পার্টিগুলো ম্যান্ডেট পায়, ম্যান্ডেট টু গভর্ন। আর তারা তো মনে করেন লাইসেন্স টু রুল। তো এখন হচ্ছে ম্যান্ডেট টু গভর্ন পায় নির্বাচনের মধ্যে দিয়ে, যখন গণতান্ত্রিক প্রক্রিয়া থাকে। যখন শাসক শ্রেণী, বিশেষত শাসক গোষ্ঠী, বিশেষ ক্ষমতায় থাকা লোকজন, তারা যখন এটাকে একটা ক্লায়েন্টেলিস্ট নেচার, একটা ক্লেপ্টোক্রেটিক জায়গা তৈরি করে, চুরি চৌর্যবৃত্তি, আর কিছুই না, তো তখন আপনার বৈধতাটা কোথায়? জনগণের আকাঙ্ক্ষার প্রকাশ ঘটে রাজপথে। কখনো সেটা বিপ্লবে রূপান্তরিত হয়, কখনো গণঅভ্যুত্থানে। বৈধতাটা হচ্ছে ওই জায়গায়। এই সরকারের বৈধতা হচ্ছে ওই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে। যেই অর্থে শাহাবুদ্দিন সাহেব, না শেষ করে দিচ্ছি, যে অর্থে শাহাবুদ্দিন সাহেব, বাংলাদেশের সংবিধানে কিন্তু লেখা ছিল যে উনি যদি প্রধান বিচারপতি হন, তাহলে তিনি রাষ্ট্রপতি হতে পারবেন না। বাংলাদেশে একটা সংবিধানের সংশোধনী এটা বৈধতা দেওয়ার জন্য। আপনি ক্যালকুলেট দেখুন। তাহলে আমরা ওটাকে বৈধ বললাম কেন? বৈধ বললাম কারণ হচ্ছে মানুষের আকাঙ্ক্ষাটা 90 সালের রাজপথে প্রকাশিত হয়েছে। স্যার স্যার এই আলোচনাটা স্যার আসলে আরেকটু ক্লাসরুম, আরেকটু একাডেমিক আলোচনা আপনার সঙ্গে স্যার আমার আলাদা করে বুঝতে হবে। আমি শুধু অল্প করে একটু জানতে চাই যে স্যার, মানে ঘটনাটা হইল যে শেখ হাসিনা তো ভোট চোর ছিল। যেই 3টা নির্বাচনের কথা বলা হইতেছে, ওই 3টা তো আসলে নির্বাচন হয় নাই। এই সরকার এসে একটা সুষ্ঠু নির্বাচন দিবে, যেই সুষ্ঠু নির্বাচনের ফলে জনগণের যে আকাঙ্ক্ষা, সেটা আসলে আমরা কাউন্ট করতে পারবো, আমরা এটা মেজার করতে পারবো। তারপরে জনগণের আকাঙ্ক্ষায় থাকা যে সরকার, আসা যে সরকার, সেই সরকার আমরা কি চাই সেটার প্রতিফলন ঘটাবে। আমার কাছে হিসাবটা তো সহজ। আপনি যে জায়গাটায় মিস করছেন। জি স্যার, এই সরকারটা আসছে কিসের উইলের কারণে? উইলটা কি? বেশি উইল তো হলো হাসিনা চলে যাক, সরকার যেই আসুক। স্যার ওই সময় তো অবস্থা এরকম হয়েছিল, হাসিনা গিয়া একটা যে কেউ আসলেই আমরা খুশি হইতাম। এটা তো স্যার মানে আপনি না, সেটা স্যার হাসিনার জায়গাটা এরকম ছিল, হাসিনা উঠা গিয়া স্যার আমরা এরকমও কইতে মানুষের, আমি চাই না কিন্তু মানুষের এরকমও কইতে শুনছি এখন আর্মি আসুক, উমুক আসুক, তুমুক আসুক, আমরা কেয়ার করি না, হাসিনা যাক। ব্যাপারটা উইলটা ছিল হচ্ছে এই পর্যন্ত, যে কোনো ভাবে যাক। এমনকি স্যার এটা বলা উচিত না, তারপর মইরা যাক, এগুলিও শুনছি। হ্যাঁ খালেদ, কিন্তু একই সঙ্গে একটা গণঅভ্যুত্থান ঘটে কেন? গণঅভ্যুত্থান ঘটার তো কতগুলি কারণ থাকে, এবং লক্ষ্য করে দেখুন, আপনি নিজেই বললেন যে এর নেতৃত্ব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাই তো? ওরা যখন শহীদ মিনারে ঘোষণা করে, তারা কি বলেছিল এক দফায়, তারা কি বলেছিল? অন্তর্বর্তী সরকার চায় এবং একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায়। সেটা শোনার পরে লোকজনকে বাড়ি চলে গিয়েছিল যে না, ওরা তো রাজনৈতিক বন্দোবস্ত চায়, আমি চাই শুধুমাত্র শেখ হাসিনা মানে ইসে থেকে, তার যে গ্রিপ, সেখান থেকে মুক্তি।
প্রত্যেকটা আন্দোলনের মধ্যে আকাঙ্ক্ষাগুলি তৈরি হয়। গত 15-16 বছরের মধ্যে যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে, আপনি নিজেও বলেছেন স্যার, যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে, জি তাই তো? জি স্যার, প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে এবং প্রতিটা। কাছ থেকে করে ঝড়ে ঝঞ্ঝায় নষ্ট হয়ে যায়নি। এটা শেখ হাসিনা ব্যক্তিগতভাবে নষ্ট করেছে, ধ্বংস স্যার করে আমি দিয়েছে। আপনার কথা ধার করে বলি, এটা সব জায়গায় আপনি কোথায় জানেন এটা লিখছেন, প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে শুধুমাত্র একক মানে এক ব্যক্তি নিজের প্রতিষ্ঠা করার জন্য। এটা সাংঘাতিক। এটা কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠা করার জন্য না, শুধু প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে শুধু শেখ হাসিনা, মানে আওয়ামী লীগ নাই, কিন্তু 15 বছরে আওয়ামী লীগ নাই, তা তো নাই, তা তো শুধু নাই। শেখ হাসিনা। এটাই তো ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র বাংলাদেশে, আবারও বলি, তোকে বলেছি আবারও বলি, দুইবার প্রতিষ্ঠিত হয়েছে। আপনি খেয়াল আছে কি, যারা যারা একটু মানে আমার মতো বয়সী, তাদের মনে থাকবে এক নেতা এক দেশ, এই স্লোগান 1972-74 তোলা হয়েছে, বিশেষত 75 তোলা হয়েছে। বাংলাদেশে একটি সংবাদপত্রের লেখা হয়েছিল, শেখ মুজিবের শাসন চাই, আইনের শাসন চাই না, এই জাতীয় কথাবার্তা। তো সেগুলো তো আমরা জানি। এটাই ওই যে আপনার পুরনো প্রশ্নে ফিরে যাই, যে আপনি বললেন না যে 72 ওই কনস্টিটিউশনের ওই আইডিওলজির সাথে আজকের এই মানে আওয়ামী লীগের মিলটা কোথায়? মিলটা এই জায়গায়, তারা প্রতিবারই প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে। ওইটা ইডিওলজিক্যাল পজিশন তাদের, ওইটাই আদর্শিক অবস্থা। রাষ্ট্র ধ্বংস করে ব্যক্তি তৈরি, ব্যক্তির কাঁধে সমস্ত কিছু তুলে নেওয়া, এই সুবিধাটা। ফলে আজকে আপনি যে শুধুমাত্র শেখ হাসিনা চলে গেলেই সমস্ত কিছু কি ঠিক হবে? যদি রাষ্ট্রই ধ্বংস হয়ে থাকে, প্রতিষ্ঠান ধ্বংস হয়ে থাকে, তাই না? তাহলে কি করতে হবে? প্রতিষ্ঠান গড়ার কতগুলো পূর্ব শর্ত আছে, সেই জায়গাগুলো আপনাকে তৈরি করতে হবে। এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, সবটাই তো বলা হচ্ছে না যে আগামীকাল এগুলি করে দেওয়া হবে, যে কোথাও থেকে ধার দেনা করে এনে একটা প্রতিষ্ঠান বানিয়ে দেওয়া তো যায় না। প্রতিষ্ঠানের প্রক্রিয়া তৈরি হয়। আপনি যদি পুরো জায়গাগুলো ক্লিন আপ না করেন, যদি প্রতিষ্ঠানের জায়গা মানে যে অংশগুলো ভেঙে পড়েছে সেগুলো বাদ দিয়ে যতটুকু আছে সেটা শক্তভূমির দিকে করার না চেষ্টা করেন, তাহলে কোথায় দাঁড়াবে? স্যার একটা নির্বাচন করলেন, স্যার এইটা একটা নির্বাচন করাই কি যথেষ্ট? স্যার এটা আপনি ঠিকই বলছেন স্যার। আপনি কি 1 মিনিট একটু স্যার বলবেন, আমরা আসলে আওয়ামী লীগের, বিশেষ করে আমি আওয়ামী লীগও কইতে চাই না, শেখ হাসিনার এই দুঃশাসনের দায় আমরা কি বাংলাদেশের আর সব পলিটিক্যাল পার্টিরা, বিশেষ করে বিএনপি জামাত, যারা আসলে জোট হিসাবে আসলে এর পরের বার যারা ক্ষমতায় আসবে, তাদেরকে আমরা কি আসলে দায়ী করতেছি না? মানে তারা আসলে আর করবে না, আমরা 53 বছরের শাসন দেখছি, কেউ এগুলি করে নাই, সুতরাং আমাদের করে যেতে হবে। স্যার আমরা কি একটু ওদেরকে বেশি? খালেদ, আপনি এই জায়গায় একটু, আপনাকে আমি একটু ব্যাখ্যা করি। আমি কিন্তু কখনো বলি নাই যে রাষ্ট্র করবে না, এরকম কথা আমি বলিনি। আমি রাজনীতিবিদদের প্রতি আস্থাশীল, আমি চিরকালই বিরাজনীতিকরণের বিরুদ্ধে। আমি কখনোই বলি নাই কে আসলে কি করবে সেটা জনগণ সিদ্ধান্ত নেবে, কিন্তু আপনি কি করতে হবে সেটার বলার রাইটটা তৈরি হয় কোথা থেকে জানেন? বলার রাইটটা তৈরি হয় রাজপথের রক্তের মধ্য দিয়ে, জনগণের ক্ষোভের মধ্য দিয়ে, নেতৃত্বের কারণে। যে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছিলেন ছাত্ররা, সেই কারণে এটা তৈরি হয়। শুধু তাই না, আপনি যদি দেখেন যে মানে অকস্মাৎ জুলাই 2024 সালের আন্দোলন সফল হয়েছে এরকম মনে করার কোনো কারণ আমি মনে করি না। বাংলাদেশে দীর্ঘদিন 15 বছর ধরে যে স্বৈরতান্ত্রিক শাসন, বিশেষত ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র, যেটা আপনি বারবার বলছেন, আমি বলছি যে শেখ হাসিনার শাসন, তো এই জায়গায় থেকে বেরোবার পথ থেকে, এটা তো ওই সময় যে আন্দোলনগুলো হয়েছে সেই আন্দোলনগুলিরই তো এক ধরনের ধারাবাহিকতার মধ্যে আমরা জুলাইতে দেখতে পাই। কারণ হচ্ছে অ্যাট্রসিটিটার এক্সটেন্টটা হাই, কিন্তু অ্যাসপিরেশনের জায়গাটা কিন্তু সেই। এবং এইটার কারণ হিসেবে মানে এইটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখন যারা মানে ক্ষমতায় আসে, বিশেষ করে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যেসব উপদেষ্টারা এবং উপদেষ্টারও বড় উপদেষ্টারা, অতি উপদেষ্টারা যারা আসেন, তাদের আচার আচরণ এটা দেখা যায়। তারা আইন নিজের হাতে তুলে নিতেছেন, বিচার নিজেরা করতেছেন, সালিশ করতেছেন, মানে একদম। এবং কেউ অন্যটা বললে শেখ হাসিনার মতোই শেখ হাসিনার গলায়ও ধমকাইতেছেন স্যার। এইটা কি আপনি দেখছেন? এটা অন্য আলোচনা, এই দায়িত্ব আমার না স্যার, না স্যার, আমি আপনার এটা বইলা রাখলাম আর কি। আমি ঠিক করছি এখন থেকে প্রতিবার এটা করে কথা বলা যায়, কিন্তু আমরা আসলে ওই আলোচনাটা করি যে আলোচনাটা করার জন্য আমরা এখানে। রাইট, আমি ওই আলোচনা আসছি স্যার। আপনি আসবেন এবং সংবিধান সংস্কার নিয়ে আমরা একটা বাছাই করা প্রশ্ন করছিলাম আসলে অনেক সংস্কারের মধ্যে। সেই প্রশ্নটা এরকম যে একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এমন বিধানের প্রাথমিক প্রস্তাব আছে সংবিধান সংস্কার কমিশনে। প্রস্তাবটি সমর্থন করেন কিনা? প্রস্তাবটি সমর্থন করেছেন 94% লোক, প্রস্তাবটি সমর্থন করেন নাই 6% দর্শক। স্যার
খুবই স্ট্যাগারিং নাম্বার, 1,78,000 ভোট পড়েছে স্যার এখন পর্যন্ত। মানে আমরা এই পোল ওপেন করেছি গতকালের মানে 24 ঘন্টার একটু বেশি সময় হয়েছে স্যার, 1,78,000 দর্শক ভোট দিয়েছেন। যে 94% চান যে দুবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এরকম একটা জায়গার মধ্যে স্যার কথা। স্যার আমাদের এবারের যে প্রশ্ন, আপনি এটা নিয়ে মন্তব্য করতেও পারেন নাও পারেন স্যার, আমাদের এবারে যে প্রশ্ন যে অন্তর্বর্তী সরকার টিএসসিতে বা শহীদ মিনারের শপথটা নিয়ে বঙ্গভবনে বর্তমান সংবিধানের অধীনে শপথ নেয় জুলাই বিপ্লব নস্যাৎ হয়ে গেছে। আমাদের এমন কথা বলছেন হচ্ছে কবি রাষ্ট্রচিন্তক আমরা যাকে বলি জনাব ফরহাদ মজার। অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে বর্তমান সাংবিধানিক ধারাবাহিকতা তিনি জোর দিচ্ছেন। তিনি বলছেন জুলাই আগস্টে এটা বিপ্লব ছিল না, কারণ বিপ্লবী দল ছিল না, বিপ্লবী সেনাবাহিনী ছিল না। স্যার আমি আপনার কাছে একজন রাষ্ট্রবিজ্ঞানীর কাছে জানতে চাইবো যে স্যার জুলাই স্পিরিট আপনার কাছে আসলে কি, বিপ্লব, অভ্যুত্থান কোনটা? আমি এটাকে বিপ্লব বলি না, আমি এটাকে গণ অভ্যুত্থান বলি। অভূতপূর্ব অভাবনীয় এক গণ অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশের ইতিহাসে। এর চেয়ে বড় গণ অভ্যুত্থান ঘটেনি। এমনকি স্বাধীনতার পূর্বের গণ অভ্যুত্থান যেটা সবচেয়ে বড় 69-এর, সেটাও প্রকৃতপক্ষে মানে আপনি সমকাল পত্রিকায় 3রা আগস্ট সম্ভবত আমার যে লেখাটা ছাপা হয়, সেটা তো আপনি হয়তো দেখবেন 3 বা 4 তারিখে। সেটা হচ্ছে আমি তখনই এটাকে গণ অভ্যুত্থান বলে চিহ্নিত করেছিলাম। ফলে আমি এখনো মনে করি এটা একটা গণ অভ্যুত্থান, ব্যাপক গণ অভ্যুত্থান, অভূতপূর্ব এবং বড় রকমের মানে পরিবর্তনের ইঙ্গিত এবং সম্ভাবনায় পরিপূর্ণ একটা গণ অভ্যুত্থান। ওকে স্যার, স্যার পরের প্রশ্নে কি যাব না স্যার? এটা নিয়ে আপনি আরেকটু প্লিজ প্লিজ স্যার। পরের প্রশ্নটা হচ্ছে স্যার সংবিধান সংস্কার নিয়ে কথা বললি কেন জানি এই প্রশ্নটা সবার আগে হয় যে আমাদের সংবিধানে কি বিসমিল্লাহটা থাকবে, আমাদের সংবিধানে কি রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম হিসেবে উল্লেখিত থাকবে, ইসলাম হিসেবে উল্লেখিত থাকলে বা না থাকলে কিছু না। আমি স্যার আপনাকে পড়তেছিলাম, আপনি বলতেছিলেন যে আপনার শিক্ষার্থী এবং গবেষকদের অনেকেই বলেছেন যে মানে শিক্ষার্থীদের মধ্যে কেউ কেউ বলেছেন যে 25% দেশে মানে রাষ্ট্রধর্ম হিসাবে ইসলাম আছে, তাতে তো মানে ইসলাম নয়, যে কোনো ধর্ম, সরি ইসলাম না মানে ধর্ম আছে। স্যার এইটারে আপনি আমাদেরটারে স্যার আপনি কিরকম দেখেন? বিসমিল্লাহ, রাষ্ট্রধর্ম, যদি আমরা ধর্মনিরপেক্ষতা নাও রাখি, যদি সামাজিক সুবিচার, সাম্য এবং মানবিক মর্যাদায় যাই, তাহলে স্যার এটা কিরকম মানে কি কি চেঞ্জ করা দরকার? বা দেখুন, আমি যে মানে যে প্রসঙ্গটা উল্লেখ করেছি যে রাষ্ট্রধর্ম থাকার বিষয়টা মানে যেভাবে বিবেচিত হয়, গবেষণা করলে দেখা যায় যে অনেক দেশে এই ধরনের রাষ্ট্রধর্ম আছে এবং চার্চ আছে, যেগুলো অফিসিয়াল চার্চ বলা হচ্ছে। সেসব জায়গায় সকলের অধিকার সুরক্ষা করার ব্যবস্থাও আছে। ফলে রাষ্ট্রধর্মের আলোচনার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে বাংলাদেশের ক্ষেত্রে দুটো। একটা হচ্ছে যে বাংলাদেশে একটা মানে বহুত্ববাদী সমাজ আছে, এখানে ধর্মের বিভাজন মানে পার্থক্য আছে এবং এথনিসিটির পার্থক্য আছে। তো সেগুলো আমাদেরকে রক্ষা করতে হবে, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে শুধুমাত্র রাষ্ট্রধর্মের বিবেচনা না করে আমাদের বিবেচনা করা দরকার যে আসলে কি করে আমরা সকলের অধিকার প্রোটেক্ট করব। সকলের অধিকার, সেটা ধর্মের কারণে এই কারণ না, সকলের অধিকার প্রোটেক্ট করতে হবে আপনাকে। সেই জায়গাটা আমাদের বরঞ্চ বিবেচনা করা দরকার। ওকে স্যার, এই প্রসঙ্গে সরি স্যার, আপনার প্রতি একটু অসুবিধা হচ্ছে, কিন্তু স্যার এই প্রসঙ্গে আরেকটা, এটাও একটু ছোট করে একটু জায়গা নিতে চাই স্যার। বাংলাদেশে যে 53-54 বছরে ধর্মনিরপেক্ষতা শব্দটা যে ধর্মহীনতার প্রায় প্রতিশব্দ হয়ে গেল, এইটা কি স্যার মানে স্বাভাবিক, মানে এরকমই হওয়ার কথা ছিল? মানে সেকুলার শব্দটা কি আসলে সংখ্যা মানে এক এক জায়গায় তো এক এক রকম, মানে আমাদের সেকুলারিজমের অর্থ তো আবার ভারতে আরেক রকম, মানে মানে এইটাকে স্যার আপনি কিরকম দেখেন যে ধর্মনিরপেক্ষতা এবং ধর্মহীনতা কি আসলে যে একরকম জায়গায় চলে আসলো স্যার? না না না, প্রথম কথাটা বলি, সেকুলারিজমের বাংলা ধর্মনিরপেক্ষতা তো ভুল, নির্বিচার, মানে এটা ভুল। ধর্মনিরপেক্ষতা সেকুলারিজম নয়।
অধ্যাপক আনিসুজ্জামান এবং অন্যরা কেন ওই মুহূর্তে সেকুলারিজমের বাংলা ধর্মনিরপেক্ষতা করেছিলেন সেটা ওনারা ব্যাখ্যা করতে পারবেন। কারণ ধর্মনিরপেক্ষতা মানে কি, রাষ্ট্র ধর্মের থেকে নিরপেক্ষ না ধর্ম রাষ্ট্রের থেকে নিরপেক্ষ? ব্যাখ্যা নেই। এর একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে, ওনারা একভাবে একটা ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু সেকুলারিজম শব্দটা কেবলমাত্র ধর্ম সংশ্লিষ্ট বিষয় নয়। 19বিংশ শতাব্দীতে এইরকম ধারণা ছিল, কিন্তু সেটা কালক্রমে বহুভাবে বিবর্তিত হয়েছে এবং সেকুলারিজম একটা ওয়াইডার কনসেপ্ট হিসেবে দাঁড়িয়েছে, যার মধ্যে শুধুমাত্র রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্কই একমাত্র বিষয় নয়। এই বিষয়ে আমরা হয়তো অনেক অনেক দীর্ঘ একাডেমিক আলোচনা করতে পারবো, কিন্তু মূল জায়গা যেটা, সেটা হচ্ছে যে সেকুলারিজম বলতে বাংলাদেশে যেটা বোঝানোর চেষ্টা করা হয়েছিল, একটা হচ্ছে অসাম্প্রদায়িকতার কথা আসলে মিন করা হয়েছিল। কারো মাথায় হঠাৎ করে এটা সেকুলারিজম শব্দটা ঢুকেছিল, তারা এটা এস্টাবলিশ করেছেন, তার একটা ভুল বাংলা তৈরি করা হয়েছে, ভুল অনুবাদ, তারপরে সেটা নিয়ে একটা ঝামেলার মধ্যে পড়েছে গোটা জাতি। তো এটা হচ্ছে একটা দিক, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে আপনি যে ধর্মহীনতার কথা বললেন, সেকুলারিজমের সাথে ধর্মহীনতার কোনো সম্পর্কই নেই। এটা হচ্ছে অজ্ঞতা প্রসূত এক ধরনের কথাবার্তা। এখন আমি খালেদ বলতেই পারি যে ফুটবল খেলার সাথে আসলে চাঁদে যাওয়ার একটা সম্পর্ক আছে। এখন বললে আপনি কি করবেন? কিছু তো না করতে তো পারবেন না, তাই না? না, কিছু করার নাই আর কি। স্যার, এইটা আমাদের দেশে যারা আসলে সংখ্যা গুরু না, মানে আমি এটার আর কীভাবে বলবো, যে ধরেন সংখ্যাগুরু মুসলমান না বা সংখ্যাগুরু বাঙালি, বাংলা ভাষায় বলা লোক না, তাদের মধ্যে যে একটা ইনসিকিউরিটি কাজ করে। আপনি স্যার চার্চ একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছে পৃথিবীর অন্যান্য দেশের, আমি এখন যে দেশটাতে আছি স্যার, এই দেশে তো স্যার এইরকমটা হয় না। হ্যাঁ, রেসিজম থাকবে, নানা ধরনের নানা কিছু থাকবে, আবার উল্টা রেসিজমও থাকবে। মানে এই দেশে আইসা আমি অন্তত 2জন লোককে জানি যে নিজেদেরকে ইহুদি পরিচয় দেয় একটা ভালো ব্যবসার সুবিধা পাওয়ার জন্য, অন্তত 2জন লোক এরকম জানি। তো ওরা তো সংখ্যা গুরু না, কিন্তু তারা একটা সুবিধা, এগুলি থাকবে। কিন্তু যারা আসলে সংখ্যাগুরুর মধ্যে পড়ে নাই, তারা যে এক ধরনের ইনসিকিউরিটিতে পড়বে কিনা আরো বেশি করে, যে এই সংবিধানটার এই বিষয়গুলি নিয়ে কথা বললে বা নাড়াচাড়া করলে, মানে যারা আমরা সংখ্যা গুরু আসি, তাদের তো সংবিধানে কি লেখা থাকলো, বিসমিল্লাহ থাকলো নাকি ইসলাম থাকলো নাকি কি থাকলো, আমাদের কিছু যায় আসে না, বিকজ আমরা পাওয়ারফুল এখানে। কিন্তু যারা নাই তাদের একটু স্যার মানে সমস্যা বা ঝামেলা। কেন এই আশঙ্কা তৈরি হলো যে ভবিষ্যতে সংবিধানে এই পরিস্থিতি তৈরি হতে পারে? এই সংবিধানের মধ্যে তো এখন যে পরিস্থিতি আছে সেটা কি খুব প্রোটেক্ট করেছে? একটুও না করে নাই, তাই না? তাহলে সংবিধানে সেকুলারিজম রাখলেই প্রোটেক্টেড হয়ে যাবে, এটা আপনার মনে হচ্ছে কেন? গত 52 বছর অন্তত পক্ষে ধরুন, আর কিছু বাদ দেন, এই যে 2011 সালে সংবিধান চেঞ্জ করে সেকুলারিজম রিটার্ন করা হচ্ছে, 11 সালের পরে বাংলাদেশে মাইনরিটি পারসিকিউশন হয়নি? অনেক বেশি হয়েছে, সবচেয়ে আমার মনে হয় এই দশকে সবচেয়ে বেশি হয়েছে। তার কারণটা কি? কারণটা হচ্ছে যে এর সঙ্গে আসলে সেকুলারিজমের সম্পর্ক নেই, ধর্মেরও সম্পর্ক নেই, এটার সাথে পাওয়ার রিলেশনের সম্পর্কটা আছে। সোসাইটিতে যারা পাওয়ারটা এক্সারসাইজ করতে পারছে তারা কারা? যার পলিটিক্যাল কানেকশন আছে। তো গত 10 বছরে কাদের পলিটিক্যাল কানেকশন ছিল? নিশ্চয়ই আপনি বলবেন না যে ওই ছোট ছোট দল, এদের খুব পাওয়ার ছিল। রাষ্ট্র ক্ষমতায় একচ্ছত্রভাবে আওয়ামী লীগ, তার নেত্রী শেখ হাসিনা এবং তার অধীনস্থ রাষ্ট্র ছিল, সেখানে মাইনরিটি পারসিকিউশন হয়েছে এবং আপনি বলছেন অনেক বেশি হয়েছে। আপনার সাংবাদিক হিসেবে আপনার কথাটা আমি মেনে নিলাম। তো তার মানেটা কি? তার মানে হচ্ছে যে আপনি সেকুলারিজম লিখলেন কিনা, তাহলে কি ছিল না বলেন তো? ছিল না যেটা, সেটা হচ্ছে নাগরিকের অধিকার ছিল না, যেটা সেটা গণতন্ত্র ছিল না, ছিল না যেটা সেটা মানবিক মর্যাদা ছিল না, সামাজিক সুবিচার ছিল না। তাহলে আসেন আমরা ওই জায়গায় কথাটা বলি। বিষয়টা হচ্ছে যে মাইনরিটি, এই যে আমি মাইনরিটি মেজরিটির কথা বলি না, এটা এক ধরনের মেজরিটেরিয়ানিজম। আমি সংখ্যা গুরুত্ব বাদ দিয়ে চাপিয়ে রাখতে চাই। এ ব্যাপারে মানে অধ্যাপকদের সাথে কথা বলার বিপদ হচ্ছে খালেদ, অর্জুন আপাদুরায়ের একটা বই আছে, ফিয়ার অফ স্মল নাম্বারস। ওইটা মানে আমরা পড়তে পারি সকলে মিলে। কারণ সব জায়গায় দেখেন খুব ইন্টারেস্টিং জিনিস যে সংখ্যাগুরু যারা, তারা সবসময় সংখ্যালঘুকে ভয় পায়। ভারতে মুসলমানের সংখ্যা কত বলেন তো? মানে সেই তুলনায় তো হিন্দুর সংখ্যা বেশি, তাই না? কিন্তু হিন্দুত্ববাদী রাজনীতির প্রধান বিষয় কি?
মুসলমানরা বোধহয় দেশটা ধ্বংস করে ফেললো, এই হইল ওই হইল, তাই না? পাকিস্তানে যান, খ্রিস্টান এটা তো মনে মুসলমানদেরকে যত ভয় না পায় বা বাংলাদেশে হিন্দুদের যত ভয় না পায়, এটা তো মনে সংখ্যা গুরু যারা আছে তারা একটু খুশি হয়। মানে এটা একটা পপুলিস্ট না, যে মানে ধরেন বিজেপি যত বেশি হিন্দু হিন্দু করে তৈরি করা হয়, কারণ এই ভীতিটা যে তৈরি করা হয় তার কারণটা কি? এর একটা পলিটিক্যাল সিগনিফিকেন্স আছে। দেখুন, মানে গত 10-15 বছরে বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীর এক বিশাল অংশ জমি টমি হারিয়েছে। ল্যান্ড গ্র্যাবিং এ আপনার রাষ্ট্র ক্ষমতার সাথে যোগাযোগ না থাকলে তো আপনি ল্যান্ড গ্র্যাব করতে পারবেন না, জমি দখল করতে পারবেন না, বাড়ি থেকে তারা দিতে পারবেন না, সেই সব কাণ্ড হয়েছে। এগুলিকে এইভাবে বিবেচনা না করে আসুন আমরা ভিন্নভাবে একটু চিন্তা করার চেষ্টা করি। সেটা কি? সেটা হচ্ছে যে আসুন সকলের অধিকার কিভাবে প্রতিষ্ঠা করা যায়, রাষ্ট্রকে কিভাবে তৈরি করা যায় যে সকলকে, এই যে আপনি আপনার উদাহরণ দিলেন না নিউ ইয়র্কে বসে, তো ওইখানে রাষ্ট্র কি করে? চেষ্টা করে সকলকে প্রোটেক্ট করতে। আবার ওই যে দেখুন, মানে আবার বর্ণবাদী প্রবণতার কথা আপনি উল্লেখ করেছেন, এবং কেউ কেউ মোর ইকুয়ালও আছে স্যার। মানে তো এই আলোচনাটা ওর মধ্যে ধর্মটা সেকুলারিজম ইনসার্ট করে দিয়ে একটা অপ্রয়োজনীয় জায়গায় ঠেলে দেওয়া হয় আলোচনা। স্যার তাহলে স্যার একটু, কারণ আমাদের সময় শেষ হয়ে আসতেছে, আমি সেই জন্য একটু এটার মধ্যে আসি যে উচ্চ আদালতের রায়ের মাধ্যমে বর্তমানে অনেকেই বলতেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার রিইনস্টেট হয়েছে। আমি অবশ্যই এটার মধ্যে একটা তর্কের জায়গায় দেখি রিইনস্টেট হয়েছে কি হয় না, এটার মধ্যে পার্লামেন্ট থাকবেন, কিন্তু যাই হোক আমি ধরে নিলাম। কিন্তু 2006 সালে এই অবস্থা থাকলেও একটা সংকট তৈরি হয়েছিল। সংকটটা হয়েছিল আসলে স্যার সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির যে অঙ্ক করে ঠিক করা যাইতেছিল, সেই জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটার এই সরকার প্রধান কি স্যার আগের পদ্ধতিতেই হবে, যেই পদ্ধতিটা থাকলে রাজনৈতিক দলগুলো একটা অঙ্ক করে একটা প্রধান বিচারপতিকে নিয়োগ দিতে পারে, যে প্রধান বিচারপতি সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন, নাকি স্যার এটা অন্যভাবে আপনি দেখেন? প্রথম কথা হচ্ছে যে যদি বিচার বিভাগ স্বাধীন থাকে তাহলে আপনি আসেন বিচার বিভাগের স্বাধীনতাটা নিশ্চিত করি। নির্বাহী বিভাগ যেন বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে তার মানে রিটায়ারমেন্টের বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত এক্সিকিউটিভের হাতে না থাকে, এটা যদি আপনি নিশ্চিত করেন তাহলে ওইখানে কে প্রধান বিচারপতি হইল না হইল সেটা কিন্তু বিষয় হয় না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে ফর্মুলা একটাই হইতে হবে, কেন যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার যে নামই আপনি ডাকুন, নির্বাচনকালীন একটা সরকার প্রয়োজন, এটা সকলেই বলছে। এটা আমাদের যারা অংশীজনদের সঙ্গে যখন আমরা কথা বলেছি তার অধিকার কেউ বলেছেন যে আসলে তারা চান। আপনাদের ওখানে কতজন 96 না 97 একটা সার্ভেতে এসছে না, সম্ভবত ওই রকম পরিমাণই হবে আমাদের অংশীজনদের আলোচনা, যারা বলেছেন যে মানে নির্বাচনকালীন একটা অন্তর্বর্তী সরকার চাই। তো এখন সরকারের কাঠামোটা আপনি যে জায়গাটায় যাচ্ছেন সেটা হচ্ছে ওই রকম যদি হয় যে এক্সিকিউটিভ সেটাকে কন্ট্রোল করতে পারবে বা ম্যানিপুলেট করতে পারবে, তাহলে আসলে ম্যানিপুলেট করার জায়গাটা বন্ধ করে দিই। কিন্তু স্যার এইটাও একটু প্রশ্ন করার জায়গা, যেমন আসলে তো বিচারকদের বয়স কত হবে, উচ্চ আদালতের বিচারকদের বয়স, সেটা আইনের ব্যাপার। এখন আইন হিসাবে আমাদের পার্লামেন্ট হচ্ছে এই আইন বানাবে, পার্লামেন্টের যে প্রধান থাকবে তিনি সেই আইনটা এক্সিকিউট করবেন। ওইটা তো স্যার বিচার বিভাগ তো এটা কায়রা নিতে পারবে না। বিচার বিভাগ তো কাগজে কলমে 2007 সাল থেকে তো স্যার স্বাধীন, এমনই স্বাধীন। কাগজে কলমে স্বাধীন না, আপনি ভুল বলছেন। বিচার বিভাগ স্বাধীন নয়, কারণ হচ্ছে যে কথিত অধস্তন আদালত, এগুলিকে অধস্তন আদালত বলে, সেগুলো নিয়োগ রাষ্ট্রপতির হাতে। আর আপনি যে বললেন রাষ্ট্রপতির হাতে হইলেও উনি প্রধান বিচারপতির অনুমোদন ছাড়া একটা নিয়োগ দিতে পারেন না স্যার। না, অধস্তন আদালতের ক্ষেত্রে, অধস্তন আদালতের ক্ষেত্রেও স্যার প্রধান বিচারপতির অনুমোদন লাগে। কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যে আপনি যতক্ষণ পর্যন্ত নির্বাহী বিভাগের হাতে এই ক্ষমতাটা রাখবেন ততক্ষণ পর্যন্ত এই সমস্যাটা থাকবে। ফলে আপনি নির্বাহী বিভাগ থেকে ডিকাপল করার কেবলমাত্র কাগজে লিখলে হবে না। যেমন ধরুন যদি একটা সেপারেট সেক্রেটারিয়েট থাকে, তার জন্য যেই অর্থ বরাদ্দ সেটা যদি কনসলিডেটেড ফান্ড থেকে আসে তাহলে কিন্তু এই সমস্যাটা হচ্ছে না। ফলে বাস্তব সমাধানগুলো আমরা খুঁজি, আমরা অভিযুক্ত করতে পারি, কিন্তু তাতে খুব বেশি দূর যাওয়া যাবে না। 2006 সালের সংকটটার থেকে আপনি শিখতে পারেন অথবা নাও শিখতে পারেন। মানে আমরা শিখলাম যে আসলে এই সেপারেশনটা খুব নেসেসারি এক্সিকিউটিভের সাথে। আরেকটা জিনিস শিখলাম কি, সেটা হচ্ছে যে আপনি যদি একটা অন্তর্বর্তী সরকারের ব্যবস্থা করেন, তত্ত্বাবধায়ক সরকার যদি বলতে চান বলুন, তাহলে কি হবে, তাকে এমন ভাবে আপনার ব্যবস্থা করতে হবে সাংবিধানিক ভাবে যাতে করে কোনো অবস্থাতেই
তার উপর তাকে ম্যানিপুলেট করার কোনো জায়গা না থাকে। এইগুলি করা যায়, এগুলি করার জন্য যেটা দরকার, এই যে আপনি বললেন না যে পলিটিক্যাল উইলের প্রশ্ন এবং স্পেসিফিক্যালি রেকমেন্ডেশন, স্যার আমরা সেই জায়গাটা স্যার আমার ফ্রাস্ট্রেশনটা আমি আপনাকে একটু বলি আপনারে। স্যার বাংলাদেশের প্রধান বিচারপতির কিন্তু স্যার আপনি বিশ্বের 19-20টা সংবিধান আপনি পর্যালোচনা করেছেন, বাংলাদেশের প্রধান বিচারপতির কিন্তু অসীম ক্ষমতা। 120টা। কয়টা স্যার? 120টা। ও 120টা। আচ্ছা স্যার, আপনি বাংলাদেশের প্রধান বিচারপতির কিন্তু অসীম ক্ষমতা, মানে এমন কি এই ক্ষমতা বিচারপতি এস.কে. সিনহারও ছিল, কিন্তু বিচারপতি এস.কে. সিনহার কথা যদি সত্য হয়, তিনি বলছেন তিনি আওয়ামী লীগের অনেক পারপাস সার্ভ করছেন, এই করছেন সেই করছেন, তারপরও তাকে একটা মাঝারি সরকারি কর্মচারী আইসা একটা হুমকি দিয়া দেশ থেকে ভাগাই দিতে পারছে। তো স্যার এইটা আপনি স্যার কাগজ কলম মানে সংবিধান ঠিক করে স্যার আপনি এটা কেমনে কি করবেন স্যার? মানে এখনো কিন্তু আপনি একটা জেলায়, স্যার আমি যাই না বলতেছি স্যার, একটা জেলার একটা সহকারী জজ আপনি চেঞ্জ করতে পারবেন না, অন্য কোথাও প্রদান করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না স্যার ওরে, প্রধান বিচারপতির যদি আপনি অনুমোদন না নেন, কিচ্ছু করতে পারবেন না স্যার আপনি ওরে। তো অসীম ক্ষমতা, কিন্তু এরা সারাক্ষণ মানে আমরা এই 15 বছর দেখছি শেখ হাসিনা যা বলছে, মানে শেখ হাসিনা আইপিএল ডিভিশনে গিয়ে হারছে এরকম দেখি নাই, সবগুলিতেই আপনি যেটা মানে দুটো বিষয়, এক নম্বর হচ্ছে খুব আলাদা করে হুট করে মানে বিচার বিভাগ স্বাধীন হয়ে যাবে, অন্য সমস্ত কিছু অন্য সব প্রতিষ্ঠানগুলো এক ব্যক্তির হাতে থাকবে আর বিচার বিভাগ স্বাধীনভাবে আচরণ করবে, এরকম মনে করার তো কোনো কারণ নেই। তাহলে আপনার প্রশ্নটা হচ্ছে যে পাওয়ারের যে কনসেন্ট্রেশন সেটা যদি আপনি বন্ধ করে দিতে পারেন, অন্য প্রতিষ্ঠানগুলো রক্ষা যদি আপনি করতে পারেন, সেগুলি যদি স্বাধীনতা নিশ্চিত করা যায়, সেটা পাবলিক সার্ভিস কমিশনই বলুন, ইলেকশন কমিশনই বলুন, তাহলে যেটা হবে যে তখন একমাত্র এই বিচার বিভাগের স্বাধীনতা একই সাইমালটেনিয়াসলি যদি আপনি করেন, তাহলে এটা রক্ষা করা যাবে। না হয় যেটা হবে সেটা হচ্ছে আপনার কাছে মনে হবে যে আপনি এটা করেছেন, কিন্তু কাজ হবে না। যে কারণে আমি বলছি যে আপনি ক্ষমতার এই যে মানে সবাই বলছে ভারসাম্য, ক্ষমতার ভারসাম্য কিভাবে তৈরি করবেন? হরাইজন্টাল করতে পারেন, ভার্টিক্যাল করতে পারেন, সব মিলেই করতে হবে, তাই না? কেবলমাত্র রাষ্ট্রপতির হাতে কিছু ক্ষমতা দিয়ে দিলাম তাহলেও হবে না, আবার সেটা না দিয়েও হবে না। এর বিভিন্ন রকম প্রক্রিয়া আপনাকে তৈরি করতে হবে। সেই প্রক্রিয়াগুলি যদি তৈরি করা যায় তাহলে এটা সম্ভব যে আপনি করবেন। কিন্তু শেষ কথা যেটা, সেটা হচ্ছে মানে যে সংবিধানের মধ্যে এই পদ্ধতিগুলো আপনি রাখতে পারেন, প্রতিষ্ঠানগুলো আপনি তৈরি করতে পারেন, কিন্তু গণতন্ত্র আসলে আপনি একবার প্রতিষ্ঠান তৈরি করলেন, তারপরে আপনি চলে গেলাম কোথাও বেড়াতে, যে এটা ওইভাবেই থাকবে তা না। গণতন্ত্র প্রতিদিন রক্ষার বিষয়, প্রতিষ্ঠানগুলোকে সেফগার্ড করা দরকার। সেটা যদি না থাকে তাহলে গণতন্ত্র টিকবে না। স্যার সংবিধান সংস্কার কমিশন সহ সব কমিশনই অন্তর্বর্তী সরকারের কাছে, বা আপনি এটাকে স্যার যেরকম সরকারি বলেন সুপারিশ জমা দেবে, অন্তর্বর্তী সরকার এগুলি বাস্তবায়ন কিভাবে করবে স্যার? মানে অনেকেই প্রশ্ন করতেছেন যে নির্বাচিত সংসদ ছাড়া এটা করতে হলে কি এটা এটা বিভিন্ন পথ আছে, এই সরকারকে বাস্তবায়ন করতে হবে কেউ কিন্তু বলেনি। আমি জানি না, অধ্যাপক ইউনূস এই পর্যন্ত বলেছেন বলে আমি শুনি নাই যে তারা বলেছেন যে তিনি বাস্তবায়ন করবেন। ঘটনাটা হচ্ছে যে ধরুন সংবিধানের ক্ষেত্রে আমি যেটা বলতে পারি, সংবিধানে আমরা তো সুপারিশ দেবো, আমরা তো ড্রাফট করছি না, আমরা তো সংবিধান তৈরি করছি না, তাই না? তাহলে কি হচ্ছে, এই পরামর্শগুলো নিয়ে, এই সুপারিশগুলো নিয়ে সরকার, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে, সকল রাজনৈতিক দলের সাথে। এখন রাজনৈতিক দলগুলি যদি বলে আচ্ছা এইটা মানবো, এটা মানবো না, সেটা মানবো, সেটা মানবো না, এটা কেন দিলেন না, ফাইন। সেগুলির ভিত্তিতে কি হতে পারে, বিভিন্ন কিছু হতে পারে। এটা হতে পারে যে আচ্ছা যেগুলি আমরা একমত হয়েছি, আসুন সেগুলি যে নিশ্চিতভাবে ভবিষ্যতে সবাই আমরা পালন করব, আমরা একটা চুক্তি করি। কিংবা ধরুন এটা হতে পারে যে আসুন এটা নিয়ে একটা গণভোট করে সকলকে জিজ্ঞাসা করি যে আপনারা তো একমত হলেন, মানুষ আপনাদেরকে জবাবদিহিতার মধ্যে রাখবে, সেটা একটা পদ্ধতি হতে পারে। আবার ধরেন যদি রাজনৈতিক দলগুলো এগ্রি করে, তাহলে এমনও হতে পারে যে আপনি একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করলেন, সেখানেও হতে পারে। অথবা ধরুন কনভেনশন করতে পারেন। পথ পদ্ধতি অনেক আছে, বিভিন্ন দেশে এগুলো হয়েছে। মানে আমাদের তো রিইনভেন্টিং দ্য হুইল, আমাদের রিইনভেন্ট করার কিছু নাই। আবার আছেও কারণ কি জানেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির বিবেচনায়
তো এটাকে করতে হবে, চাক্কা নতুন করে বানাতে হবে, নিয়ে আসতে হবে। রাজনৈতিক সংস্কারের বিবেচনা করলে চাক্কা নতুন করে বানাতে হবে, এবং রাজনৈতিক দলগুলোর সংস্কার নিয়ে স্যার একটা আলাদা করে আপনার সঙ্গে আরেকদিন কথা বলতে হবে যে রাজনৈতিক দলগুলোর তবে কি অভ্যন্তরে। জানেন, তবে খালিদ একটা কথা বলে শেষ জি। করি, আমি বুঝতে পারছি সময় ফুরিয়ে গেছে আপনার, কিন্তু মানে যদি আপনারা যতটা হতাশার ভঙ্গিতে রাজনীতিবিদদের সমালোচনা করেন, আমি ততটা করি না। জি স্যার। আমি ততটা করি না, কারণ কি জানেন, আপনি যাই কিছু বলেন, যত ইচ্ছা বলুন, হুম। শেষ বিচারে রাজনীতিবিদরাই দেশ চালাবেন, এটা Right. কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। আপনার যে রাজনীতিবিদরা আছে তারাই আপনার রাজনীতিবিদ। স্যার, হুম। স্যার আমার আপনি রাজনীতিবিদ, চাচ্ছেন তো স্যার ম্যাট আমি আপনার সাথে এখানে শতভাগ একমত। আমিও রাজনীতিবিদরা দেশ চালাক সেটা চাই, এবং দেশ চালাতে চালাতে হঠাৎ করে কিছু মানুষ রাজনীতিবিদ না হয়ে উঠুক এটাও চাই। মানে মানে আমার কাছে মনে হয় যে রাজনীতিবিদ হইয়া দেশ চালাইতে না, আসাটা একটা এই ভালো, জায়গায় আপনি দেশ চালাতে চালাতে কি রাজনীতিবিদ হইলে এটা জানি প্রবলেম না। স্যার, পদাধিকার বলে রাজনীতিবিদ। না না, খালিদ, আমি একটু পরোক্ষভাবে ইঙ্গিত করলেন আমি জানি না, কিন্তু যেটা আমি বলতে পারি সেটা কি জানেন, হঠাৎ করে মানে একেবারে রাজনীতি ছাড়া কেউ সরকারে চলে এসছে এমন তো দেখি না। কিছু একটা রাজনীতি তো আছে, কোনো একটা রাজনীতির কারণেই তো এই সরকারটা তৈরি হয়েছে, তাই না? মানে অকস্মাৎ তারা কোথাও থেকে প্লেনে করে এসে নেমে তো সরকার হয় নাই, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়েছে। তার সঙ্গে যারা সংশ্লিষ্ট ছিলেন তারা কোনো না কোনো ভাবে সংশ্লিষ্ট, প্রত্যেকেই রাজপথে ছিলেন আমি তা বলছি না, কিন্তু যে ডাইনামিক্সটা তৈরি করেছে সেটা তো একটা পলিটিক্স। অবশ্যই। তাইলে পলিটিক্স করেই আসলে সরকারে গেছে কেউ না। আচ্ছা স্যার, ওইটা তো সংজ্ঞার মধ্যে বড় সংজ্ঞার মধ্যে এটা হইতেই পারে। স্যার আমরা আমাদের এই অনুষ্ঠানটা চ্যানেল 24ও দেখাইতেছে আর কি, কিন্তু চ্যানেল 24 টপ অফ আওয়ারের নিউজের জন্য চলে যাবে, এই জন্য আমি আগে একটু বলে রাখি। কিন্তু আমরা আরেকটু স্যার, আপনি যদি অনুমতি দেন, আমরা আরেকটু বেশি সময় আপনার সঙ্গে থাকতে চাই স্যার আর কি। ঠিক আছে, আচ্ছা স্যার, এই যে কথাটা একটু বলতে চাইছিলাম স্যার, এটা একটু ব্যক্তিগত, কিন্তু আপনি যেহেতু এখন স্যার পাবলিক একটা অফিস হোল্ড করতেছেন বা একটা কমিশনের, সেই জন্য স্যার সেইটা হইলো যে স্যার আপনি আমেরিকান নাগরিক বা দ্বৈত নাগরিক। এখন আপনি যখন আমেরিকান নাগরিক হিসেবে শপথ নিছেন, তখন আপনি বলছেন মার্কিন যুক্তরাষ্ট্রের জন্যই আপনি এই সেই যেগুলি স্যার বলে আর কি, যে এটা ভালো ওইটা খারাপ। তো এইটা কি স্যার আপনার মনের মধ্যে কোনো প্রভাব বিস্তার করে কিনা? আমাদের দর্শকদের মধ্যে অনেকে জানতে চান। আমাকে এমনিতে অনেকে প্রশ্ন করছেন যে আপনার স্যারকে জিজ্ঞেস করেন যে স্যার যে আমেরিকান নাগরিক, উনি বাংলাদেশের সংবিধান এটা এরকম বানাবে, এটা কেমন কথা? প্রথম কথা হচ্ছে আমি সংবিধান বানাচ্ছি, এই যে আপনি শেষ করলেন যেখানে, আমি সংবিধান বানাচ্ছি একেবারেই বানাচ্ছি না, এমনকি ড্রাফটও করছি না। আমি একা করছি না, আমার কমিশন করছে না, আমাদের সঙ্গে যারা কথা বলেছে তারাও করছে না। এটা হচ্ছে এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে আমি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক, এবং আপনি যখনই কোথাও জন্মান, ইট ইজ অ্যান ইনএলিয়েনেবল রাইট, যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্র আমাকে বলছে যে তুমি এদেশের নাগরিক। সেটা বললেও কিন্তু বিপদ আছে। বাংলাদেশের উচ্চ আদালতে দুটো রায় আছে, এখানে বলা দুটো রায় আছে, বলা হয়েছে যে কেউ যদি জন্মসূত্রে নাগরিক হয় নিয়ে যেতে পারবেন, কিন্তু আপনার প্রশ্নের টেনরটা বুঝতে পারি, টোনটা বুঝতে পারি। হ্যাঁ, সেটা হচ্ছে যে ব্যক্তি হিসেবে এই দায়িত্ব পালনের জন্য নাগরিক হওয়াটার আবশ্যকতা কি আসলেই আছে? কিন্তু আমি কিন্তু বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশের দ্বৈত নাগরিকত্বই বলেন, জন্মসূত্রে আমি বাংলাদেশের নাগরিক। তো সেই ক্ষেত্রে আপনি বলুন, 1972 সালের সংবিধান প্রণয়নের সাথে দুজন ব্যক্তি যুক্ত ছিল যারা বাংলাদেশি নয়, একটু খোঁজ নেন, খোঁজ নিয়ে দেখুন তারা বাংলাদেশি নন। আমি তো অন্তত বাংলাদেশি স্যার। আমি তো তারা লিখে না খালেদ শেখ তারা লিখেছিলেন, তারা ড্রাফট করেছেন, দুজন ড্রাফট করেছেন যারা বাংলাদেশি। আমি ড্রাফট করছি না, আমি একা করছি না, 9 জনের কমিশন, 1 লাখ লোকের বেশি ইসে নেওয়া হয়েছে। হ্যাঁ, ফলে হ্যাঁ প্রশ্নটা করতে পারে, যে কোনো কেউ যে কোনো কিছু প্রশ্ন করতে পারে, গণতান্ত্রিক সমাজে প্রশ্ন করবে না কেন? আপনারা যে কোনো লোকের অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম তো থাকতে হবে। আমার অ্যাকাউন্টেবিলিটি তো আছে, অবশ্যই আছে, কিন্তু ওই যে শুরুটা হয় কোথায় জানেন, ওই যেখানে আপনি শেষ করেছেন, আপনি কি করে লিখবেন? আমি লিখছি না ভাই স্যার, এটা খুবই ইন্টারেস্টিং। আবারও চ্যানেল 24 কে একটু বিদায় দিয়ে দিই। চ্যানেল 24 এর দর্শকরা নিশ্চয়ই এখন টপ অফ দ্য আওয়ারের খবর দেখতে পাবেন। আমি যেটা বলি স্যার, এটা খুবই ইন্টারেস্টিং যে আমি দেখি যে ফুটবল টিমের কোচ বা যেই দেশে ক্রিকেট খেলাটা হচ্ছে প্রধান, ক্রিকেট টিমের কোচ বিদেশি,
সেইটা নিয়েও অনেক সময় প্রশ্ন ওঠে যে হ্যাঁ পাকিস্তানের কোচ নিব নাকি ইন্ডিয়ার কোচ নিব, ইংলিশ কোচ নিব না মানে ওয়েস্ট ইন্ডিয়ান কোচ নিব, এবং জাতীয়তাবাদের প্রশ্ন ওঠে যে আমাদের সালাউদ্দিন সাহেব থাকতে অন্যরা কেন হবে। স্যার এই প্রশ্নটা ওঠে, আবার স্যার আপনি উত্তরটা দিলেন, উত্তরটাও স্যার মানে আমার মনে হয় যে দর্শকরা ভালোভাবেই এটা নিছে। কিন্তু স্যার আমাদের পরের প্রশ্ন হচ্ছে স্যার কোনো রাজনৈতিক দল থেকে এই অভিযোগ আসতেছে স্যার, অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে সময় ক্ষেপণ করে নতুন একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করে তাদের নির্বাচন জয়ের জন্য পরিস্থিতি তৈরি করে এমন কাজ করতে চাইছে। আমি স্যার সরাসরি বলি, বিএনপির একজন শীর্ষ নেতা তিনি আজ সরাসরি বলেছেন রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালাচ্ছে। স্যার আপনার কাছে কি মনে হয় যে সংস্কারের জন্য স্যার মানে কিছুটা সময় ক্ষেপণ করা, এই অভিযোগটা কি স্যার মানে আপনার কাছে খুব মানে যেটাকে বলা হচ্ছে যে খুব সময় ক্ষেপণ তো হচ্ছে না, 90 দিনের সময় দেওয়া হয়েছে। আপনি কি মনে করেন 90 দিনের? না স্যার আপনি তো দিয়ে দিলেন, এখন এটা নিয়ে যদি ইউনূস সাহেব পয়সা থাকে, এখন প্রফেসর আলী রিয়াজ বলছে আমাকে এটা সংস্কার করে যেতে আমি 5 বছর লাগবে না, ওই পর্যন্ত তো 5 বছর তো হয়নি, ওনার কাছে তো দেয়াই হয়নি। অন্তর্বর্তী সরকারের কাছে এখন পর্যন্ত কোনো কমিশন রিপোর্ট দেয়নি। এমন যদি হয়তো সব রিপোর্ট হাতে নিয়ে বসে আছে, তখন হয়তো এই ধরনের অভিযোগ করলে আমরা একটু ধর্তব্য নিতাম, আমি অন্তত পক্ষে নিতাম, তাই না? আপনিও নিতেন, নিয়ে একটা। কিন্তু 90 দিনও তো যায়নি যে দায়িত্ব দেয়া হয়েছে, তাই না? এমন যদি হইতো যে এই সংস্কার কমিশনগুলো বছরের পর বছর ধরে এই কাজ চালিয়ে যাচ্ছে, তা কিন্তু কোনো কমিশন তা করেনি, প্রত্যেকেই চেষ্টা করছে। এই ক্ষেত্রে বরঞ্চ একটা কথা বলি, এই যে 90 দিনের দায়িত্ব দেয়া হয়েছে হ্যাঁ কমিশনের উপর, একা আমার উপর তো না, আমাদের কমিশন কাণ্ডটা আমার মাঝে মধ্যে এইরকম মনে হয়। ম্যারাথন দৌড় আছে না, ম্যারাথন দৌড়ে লোকে কিন্তু স্প্রিন্টের মতো দৌড়ায় না, কারণ তা জানেন তো স্প্রিন্ট 100-200 মিটার আপনি খুব দ্রুত ছুটে যেতে পারেন, ম্যারাথনে আস্তে আস্তে দৌড়াতে হয়। তো ম্যারাথনের দূরত্বটা অনেক বেশি। এখন কেউ যদি ম্যারাথনের দূরত্বের একটা কাজ মানে দিয়ে বলে যে স্প্রিন্টের মতো তুমি 1 মিনিটে পার হবা, তো এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে আমি বলি যে এই পর্যন্ত সময় ক্ষেপণের কিছু ঘটে নাই, এমন কিছু ঘটে নাই যার থেকে এই কথা মনে করতে হবে যে সংস্কারের নামে সময় ক্ষেপণ করা হচ্ছে, আমি তা দেখতে পাইনি। স্যার আওয়ামী লীগ আমলে সংবাদপত্রের স্বাধীনতার হস্তক্ষেপের প্রশ্নে আপনাকে অনেকবার কলম ধরতে হয়েছে, আমরাও মানে আপনার বড় কলমে আমাদের ছোট কলমে স্যার আমরা বহুবার বা মুখে বহুবার এই কথা বলছি। স্যার এখন কি পরিস্থিতির কোনো পরিবর্তন দেখেন? যারা 15 বছর যারা সুবিধা নিছে তাদের জায়গায় কি স্যার আপনি একটা নতুন গোষ্ঠী দেখেন না, যারা কথায় কথায় ফেসিবাদের পক্ষে জুলাই আগস্টে কই ছিলেন এরকম একটা ট্যাগ দেয়? স্যার ইন্টারেস্টিং, আমার ব্যাপারটা একটু স্যার বলি, আমি ডয়েচে ভেলে থেকে চলে আসবো, আমাকে বাধ্যতামূলক ছুটি কাটাতে হইতেছে, সেই বাধ্যতামূলক ছুটির মধ্যে থেকে, কারণ আমাদের তো আর ছুটির জন্য মানে আর সময় দিতে পারবে না, আমি চলে আসবো সেই সময়ের মধ্যে 26 তারিখ পর্যন্ত 26শে জুলাই পর্যন্ত 4টা অনুষ্ঠান কইরে আমি দেশে গেলাম, ক্রোয়েশিয়া গেলাম, 1 তারিখে আবার ফেরত নিয়ে আসা হয়েছে ডয়েচে ভেলেতে, 2 তারিখ 3 তারিখে, ওইটা আবার আমি এক জায়গায় বলছি এখন হচ্ছে ট্যাগ আপনি আন্দোলনের সময় কোথায় ছিলেন, একটা প্রশ্ন করার জন্য 5টা ট্যাগ স্যার, এবং একই শেখ হাসিনা স্টাইলে। এটা সংবাদ মাধ্যমের ক্ষেত্রে স্যার আপনি জানেন, সংবাদ টেলিভিশনের মধ্যে ঢুইকা এই 5 জনের বাদ দিতে হবে, এই 10 জনের বাদ দিতে হবে, এই কথাও এখন আর বলা যাবে না। স্যার এইটাকে স্যার আপনি কেমনে দেখেন স্যার, মানে এইটা কিরকম জায়গায় এটা যাচ্ছে স্যার বা ঘটতেছে? সব ঘটনাই প্রীতিকর ঘটছে তা না, আমি ব্যক্তিগত বিষয়গুলোর মধ্যে যাব, সেটা আপনার বা আমার জারি হোক। প্রশ্নটা হচ্ছে যে, এবং এই ধরনের প্রশ্নটা আমার খুব পছন্দের প্রশ্ন, কোথায় ছিলেন কি, এটা কে কোথায় ছিল সেটা তার ভূমিকা দিয়ে বোঝা যাবে, বোঝা গেছে, এটা আপনিই খুঁজে বের করুন। মানে আমাকে কেউ যদি বলে কোথায় ছিলেন, তো কোথায় ছিলাম এটা আপনি খুঁজে বের করবেন, আমি কোথায় ছিলাম সেটা তো প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে যে আপনি যে পরিস্থিতির কথা বলছেন সেই পরিস্থিতিটা হচ্ছে যে বিভিন্ন রকম অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে, যেগুলো স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি হয়ে উঠছে, তাই তো? তো সেটা উদ্বেগজনক। আবার একটা ইতিবাচক দিক আছে, এই যে আমি বলে ফেলতে পারলাম বাংলাদেশের মধ্যে মানুষ বলতে পারছে যে এই পরিস্থিতি হচ্ছে, 2 বছর আগে তো সেটা বলা যেত না। স্যার আমরা তো বলছি স্যার, এই 2 বছর আগে বলা যাচ্ছে এই কথা তো ঠিক না স্যার, আমরা তো বলছি, মানে স্যার আপনার সামনে রেখে স্যার আমরা বলছি যে এই প্রধানমন্ত্রী সমালোচনা করতে হবে, এই প্রধানমন্ত্রী কি সমালোচনা উঠবে নাকি? 100 বার বলছি স্যার।
একবার দুবার তো বলি কোথায় বলেছেন? আপনি কোথায় বলেছেন বলতে আমি আপনার কথা বলছি না, বাংলাদেশের সংবাদ গণমাধ্যমগুলো সেই ভূমিকা পালন করেছে আপনি বলছেন। স্যার আপনি দেখেন, আমি 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 ইয়ার জন্য বলি স্যার, রূপপুরে যে বালিশের এত বড় একটা অন্যায় হয়েছে, সোনার মধ্যে যে স্যার এত বড় খাদ হয়েছে স্যার, আমরা এই সরকারের অন্যায় যা কিছু জানি 5 আগস্ট আগে, তো গণমাধ্যম থেকেই জানি স্যার। গণমাধ্যম শেখ হাসিনার কাছে গিয়া তার দায়িত্ব পালন করে নাই, কিছু কিছু কেউ কেউ করে নাই, কিন্তু কেউ কেউ তো স্যার করছেই। এই ঢালা অভিযোগ তো দেওয়া যাবে না যে গণমাধ্যম কিছু করে নাই। স্যার আপনাকেও যখন স্যার আমি আগে ইন্টারভিউ করছি, আপনি যখন স্যার লিখছেন, আপনি তো স্যার প্রথমত লিখছেন, কোনটা আপনি লিখেন না আপনি স্যার বলেন স্যার, শেখ হাসিনার আমলে কোনটা লিখিনি আপনি জানতে চান? জি স্যার বলেন তো স্যার, জানতে চান? বলেন তো স্যার। আমার একটা বই আছে অটোক্রেটাইজেশন সম্পর্কে, যেটা বাংলাদেশের কোনো পাবলিশারের পক্ষে ছাপা সম্ভবত, যেটা রাকলিস থেকে ছাপা হয়েছে 2019 জুলাই মাসে, ভোটিং ইন এ হাইব্রিড রিজিম। জি স্যার। যেটা আপনার বেলগ্রেড থেকে বেরিয়েছে। আপনার কি মনে হয় ঢাকার কোনো পাবলিশার সেটা ছাপতে পারে? কিন্তু স্যার আপনি তো কলামে লিখছেন, আমরা যখন জিজ্ঞেস করছি আপনি তো বলছেন হয়তো। হ্যাঁ, কতটুকু বলেছি আপনি বলেন যে ফরেন অ্যাফেয়ার্স আমি লিখতে পেরেছি জি স্যার, যে মানে কোয়াইট স্লাইড অটোক্রেসি, তাই তো? আপনি বলেন তো আমাকে, ডেইলি স্টার বলেন, সান বলেন, অমুক বলেন, তমুক বলেন, ছাপতে পারতেন? আমি পারি নাই। আপনারা পেরে থাকতে পারেন, আমি পারি নাই। আমাকে ফরেন অ্যাফেয়ার্সে লিখতে হয়েছে, আমাকে ডিপ্লোম্যাটে জানুয়ারি মাসে লিখে দেখাতে হয়েছে যে ওয়েপেনাইজেশন অফ জুডিশিয়ারি কিভাবে ওয়েপেনাইজ করা হয়েছে। এই যে আপনি বলছেন যে সবই আপনারা বলতে পারতেন, আপনারা না, সবই না সব ঘটনা হইতেছে। শেষ করতে দেন। আপনি যে যুক্তিটা দাঁড় করেছেন এটা ভয়াবহ যুক্তি, একটা ফ্যাসিজমের পক্ষে দাঁড়িয়ে যাচ্ছেন আপনি। আমি এই কারণে বললাম। কাইছে স্যার এই কথা কয়ে ফেলেছেন। না, আপনার যুক্তিটা খুব ভয়াবহ যুক্তি, খুব ভয়াবহ যুক্তি। আপনি ডিফেন্ড করতে গিয়ে যা করছেন সেটা খুব খারাপ হচ্ছে। কারণ কি জানেন, আপনি আমাকে বলুন, বাংলাদেশে যখন নির্বাচন হয়েছে 2014 সালে, 18 সাল, 24 সাল, আপনি বলুন তো কয়টা সংবাদপত্র বলতে পেরেছে যে এটা কমপ্লিটলি একটা ইলিজিটিমেট গভর্নমেন্ট? আমাকে একটা উদাহরণ দিন। আপনি গত বছর অক্টোবর মাসে তৎকালীন প্রধানমন্ত্রী বলে পরিচিত যে যিনি ছিলেন, তার কোন ছবিটা ছাপা, কোন সংবাদপত্র তার ছবি প্রথম পাতায় ছাপে না? বলুন তো, বলুন আমাকে। রাইট স্যার, আমাকে বলতেছেন তো যে গণমাধ্যম ভূমিকা পালন করেছে। শেষ করতে দিন। মোহাম্মদ সাজ্জাদুর রহমান মিলে বছর 3 আগে গণমাধ্যমের উপর হুকুমশা মিডিয়া বলে স্টাডি করে দেখিয়েছি কিভাবে স্বার্থের কারণে সংশ্লিষ্ট হয়ে সংবাদপত্র গণমাধ্যমগুলো কি ভূমিকা পালন করছে। না স্যার, সেইটা দুটো কলাম লেখাকে যদি আপনি গণমাধ্যমের স্বাধীনতা বলে বিবেচনা করেন। না স্যার, আমি গণমাধ্যমের স্বাধীনতা বিবেচনা করতেছি না স্যার। আমি আপনাকে আবার প্রশ্নটা বলি স্যার, আপনি আমাকে ওই ফেসিবাদের পক্ষে বললে তো আমার ভয়াবহ অবস্থা। আমি বলি স্যার, আওয়ামী লীগ আমলে সংবাদ মাধ্যমে স্বাধীনতায় হস্তক্ষেপ ছিল, যেটার কথা স্যার আপনি লিখছেন, অসংখ্য লোক স্যার লিখছেন, আমরা এটা প্রমাণ দিতে পারবো স্যার। আপনি যেটা বললেন প্রথম পাতায় শেখ হাসিনা থেকে শুরু করে মানে শেখ হাসিনার, আমি এগুলি স্যার লম্বা তালিকা দিতে চাই না, মানে এমন কিছু নাই যে যেটা হয় নাই। আমাদের প্রশ্ন স্যার, আপনি পরিস্থিতির পরিবর্তনটা দেখেন কিনা স্যার? আমি খুব আগ্রহ নিয়ে পরিবর্তন দেখতে পাই। জি স্যার। তার অর্থ এই নয় যে পরিবর্তন 180 ডিগ্রি হয়ে গেছে এবং সমস্ত রকম স্বাধীনতা প্রতিষ্ঠিত, আমি কিন্তু তা বলছি না। জি স্যার। কিন্তু পরিবর্তনটা দেখতে পাই যে যখন এই পরিস্থিতিগুলি তৈরি হয়েছে, আপনি বলুন যে এই যে এখন কিছুক্ষণ আগে বলুন কি গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে কে যেন অভিযোগ করেছে, তো গোয়েন্দা সংস্থার ভূমিকাগুলো কি তখন ছিল না? ছিল তো, তাই তো? তখন কতটা বলতে পেরেছে দেশের মধ্যে, সেটা আপনাকে বিবেচনায় রাখতে হবে। গোয়েন্দা সংস্থার উদ্যোগে কোন পত্রিকা দখলের ঘটনা ঘটে নাই, টেলিভিশন দখল, আপনি কি তখন লিখতে পেরেছেন? আপনি পেরেছেন কিনা আমি জানি না। আপনি বলতে আমি বাংলাদেশের কোন গণমাধ্যম লিখতে পেরেছি ব্যাংকগুলো গোয়েন্দা সংস্থাদের দ্বারা ইসে হচ্ছে বন্দুক শেখ হাসিনার? স্যার আমার দুর্ভাগ্য যা, শেখ হাসিনার আমলের সাথে যদি আমাদের এখন তুলনা করতে হয় তাহলে তো স্যার শুরু করেছেন। না না, আমি শুরু করিনি স্যার, আমি বলতে চাইছি যে স্যার না, হাওয়েভার স্যার এইটা শেখ হাসিনার আমলের সাথে তুলনা করলে এইটা আমি
মানে এইটা আমার মানে আমার এই তুলনা যদি আমি শুরু করে থাকি, এই তুলনা আমি শুরু করে থাকলে সেটা আমি করতে চাই না। না না খালেদ, আপনি যখন বললেন যে শেখ হাসিনার আমলে আমরা লিখতে পারিনি অমুক তমুক, আপনি কি পরিবর্তন দেখতে পান? এখনো তো এই অবস্থা হচ্ছে। এইটাই কম্পারিজন, অ্যানালজিটা হচ্ছে এই ক্ষেত্রে কম্পারিজনের জায়গায় গিয়ে দাঁড়িয়ে। স্যার আমি খালি এই জায়গাটা, স্যার এইটা আমার কাছে আফসোসের মতো লাগে, যখন মতিউর রহমান চৌধুরী ভাই, যেই মতিউর রহমান চৌধুরী ভাই মানবজমিনের সম্পাদক, তাকে আসলে শেখ হাসিনার শেষ সময় কোনো টেলিভিশন তাকে, উনি একটা অনুষ্ঠান উপস্থাপনা করতেন স্যার, ওইটা তো উপস্থাপনা করতে দেয় হয় নাই, কোনো টেলিভিশনে উনি আসলে যাইতে পারতেন না, মানে বাংলাদেশের টেলিভিশনগুলি। উনি এখন বলতেছেন যে এই উপদেষ্টারা সবাই কি ফেরেশতা, তাদের বিরুদ্ধে কোনো একটা পত্রিকায় কোনো কিছু লেখা হয় না কেন? স্যার আমাদের সময় শেষ, প্রডিউসার বলতেছে সময় শেষ, এইটা নিয়ে স্যার আপনি একটা মন্তব্য শুনে আমরা শেষ করি আজকে স্যার। না, কেউই ফেরেশতা নয়, সেটা হতেই পারে। সমালোচনার জায়গাটা অবশ্যই থাকতে হবে। কেউ যদি সমালোচনার ক্ষেত্রে বাধা দেয়, আমি তার প্রতিবাদ করি। আমি তো বলছি না যে পরিস্থিতি একেবারে সোনায় সোহাগায় পরিণত হয়েছে, বিভিন্ন রকম সমস্যা তো আছে, এবং সংবাদপত্রগুলো, অকস্মাৎ গণমাধ্যমগুলো স্বাধীন হওয়া খুব সম্ভব বলে আমার মনে হয় না। তার কারণ হচ্ছে মালিকানার কাঠামোটা তো রাতারাতি বদলে যায় নাই, তাই না? পলিটিক্যাল ইকোনমি অফ মিডিয়া তো আপনিও পড়েছেন, আমিও পড়ার চেষ্টা করি। তো ফলে এটা অকস্মাৎ হবে তা নয়। পরিস্থিতিটা যে এই যে সম্ভাবনাটা তৈরি হয়েছে, সেই সম্ভাবনার জায়গাটা কতটা বাস্তবায়িত হবে সেটা নির্ভর করবে যে এই রাজনৈতিক প্রক্রিয়াটা অব্যাহত রাখা যাচ্ছে কি যাচ্ছে না তার। থ্যাংক ইউ সো মাচ স্যার। প্রফেসর আলী রিয়াজকে আমরা শুনছিলাম।